মেরিন সব ঠিকই শুনল। তার মানে সত্যি ওনার জীবনে কেউ আছে? আমি ওনাকে ভালোবেসে জীবনে আর কাউকে ভালোবাসলাম না, আর উনি, তার মানে উনি কখনো আমাকে ভালোবাসেননি। না বাসুক, আমার বাপের কি, আমিও প্রেম করব, পরক্রিয়ায় প্রধানমন্ত্রী হব। হুম। মেরিন খাওয়া অর্ধেক রেখেই উঠে গেল। কি গো সতীন, উঠে গেলে যে? আর খাবো না দাদি। কিছুই তো খেলে না মামুনি। আর খাবো না। মেরিন রুমে চলে গেল। একটু পর, আসবো আপুমনি? আরে আপু যে, আসো আসো, তোমার আবার জিজ্ঞেস করতে হয়? নিশা ঢুকলো। কেন জিজ্ঞেস করতে হবে না কেন শুনি? কারণ না তো আমি কারোর রুমে কখনো নক করে যাই, আর না কেউ আমার রুমে নক করে আসে। পাগলি? আচ্ছা, তখন উঠে এলে যে? এমনিতেই। আমাকে মিথ্যে বলবে? তখন আমার কথাটা শুনে ফেলেছিলে তাই না? বুঝি বুঝি, আমিও তো কারো স্ত্রী, আমি বুঝি। মানে? মানে নিজের স্বামী অন্য কারোর দিকে তাকালেও সহ্য হয় না, তার উপর নীর। আসলে নীর একটা মডেলের প্রেমে পড়েছে। বেয়াদব একটা মেয়ে, কি জাদু করেছে কে জানে। পরিবারের কেউ ওই মেয়েটাকে পছন্দই করেনি, কিন্তু নীর অনেক কষ্টে দাদুভাইকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছে। সবাই মনে করেছে সে হয়তো তুমি এলেও ভুলে যাবে ওই মেয়েটাকে, কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে আজকে নীর ওই মেয়েটার সাথেই দেখা করতে গিয়েছে। থাক, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। অনেক কথা বলে ফেললাম, আসছি। নিশা চলে গেল। মেরিনের কি করতে ইচ্ছে করছে সেটাও নিজেই জানে না। ওদিকে নীর ফুল ভলিউমে গান বাজিয়ে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, সেই সাথে কোনো এক জায়গার সিসিটিভি লাইভ কাস্ট দেখছে আর বাঁকা হাসছে। তখন একটা কল এলো। নীর গাড়ি সাইড করলো, এরপর ফোন ধরলো। হ্যালো ডিয়ার, কাজটা খুব ভালোভাবেই করছো, লটস অফ লাভ। আচ্ছা রাখছি, এখন তোমার জানকে আমি শান্তি দেব। নীর আবার ড্রাইভ করতে লাগলো। রাত 11টা। নীর বাসায় ফিরল। এটা কি বাসায় ফেরার সময় নীর? কাজ ছিল বাবা। আমাকে কাজেও দেখিও না, আর ওকালতিও দেখিও না। 20 বছর ধরে ওকালতি করছি, 10 বছর ধরে জাজমেন্ট করছি, তাই আমাকে বাজে অজুহাত দিও না। আরে আমার কথা শেষ হয়নি, ওরা বন্ধ করো, বিয়ে হয়েছে, এবার যাও রুমে যাও। নীর রুমে গেল, গিয়ে দেখলো যে মেরিন রুমে নেই। উকি দিয়ে দেখলো যে মেরিন বারান্দায়। चैन हो मेरे दिल का, सिर्फ तुम। গাইতে গাইতে নীর ওয়াশরুমে গেল, বেরিয়ে বারান্দায় গেল। গিয়ে দেখলো যে মেরিন মুচকি মুচকি হাসছে আর ফোনে কথা বলছে। নীর চুপচাপ মেরিনের সামনে গিয়ে বসলো। মেরিন যেন নীরকে দেখেইনি, ও কথা বলতে ব্যস্ত। কথা বলতে হলে যে কারো নাম্বার ডায়াল করতে হয়, সেটা বোধহয় দা মেরিন বর্ণা নীর খান চৌধুরী ভুলে গেছে। এই রে, জানলো কি করে? শাট আপ। বলেই মেরিন রুমে চলে গেল। নীর হাহা করে হাসতে লাগলো। রুমে গিয়ে দেখে মেরিন শুয়ে পড়েছে, হয়তো ঘুমিয়েও পড়েছে। অথচ মেরিন রুমে এসেছে 5 মিনিটও হয়নি। অষ্টম আশ্চর্য। একটু পর ঘুমের মধ্যে মেরিন বুঝতে পারলো ওর দম ছাড়তে কষ্ট হচ্ছে। চোখ মিলে দেখে যে নীর ওকে কিস করছে। নীরের ছাড়ার নাম নেই। মেরিন বাধ্য হয়ে নীরের ঠোঁটে কামড় দিল, কিন্তু এতে কোনো লাভ তো দূরের কথা, আরো ক্ষতি হলো। একটু পর, আপনার সমস্যাটা কি? তুমি মানে? তুমি আমার বাসায় থাকছো, খাচ্ছ, ঘুমাচ্ছ, অথচ আমি বাইরে থেকে এসেছি কোথায় একটু সেবা করবে, খাবার বেড়ে দেবে, খাইয়ে দেবে, তা না করে নাক ডেকে ঘুমাচ্ছ। আমি শাট আপ। আমার কথা কি শেষ হয়েছে? তুমি জানো আমার কত ক্ষুধা লেগেছে?
গিয়ে খান না। কেন? বউ আছে কি করতে? আমি আপনার বউ না। সেটা তো আমার মন জানে যে তুমি আমার বউ না, কিন্তু মস্তিষ্ক তো না। মানে? তোমার মাথা ঢ্যাঁড়স মার্কা, মন থেকে তো আমি আমার মোহকে ভালোবাসি, ওকেই বউ মানে। বাট মস্তিষ্ক তো খালি লজিক খোঁজে, আর লজিক্যালি লিগালি তো আনফরচুনেটলি তুমি আমার বউ। ওই হারামজাদাকে কিভাবে বোঝাবো? মেরিনের ইচ্ছে করছে নীরের মাথার সব চুল ছিঁড়তে, যেই ভাবা সেই কাজ। মেরিন নীরের চুল টানতে দিয়ে বলল, ওই, এই রাত দুপুরে আমার ঘুম নষ্ট করে এই ফালতু প্যাঁচাল বন্ধ না করলে তোরে আমি ঠাকুমার চুলের টেকো বউ করে দেব, শালি কেশপতির ছোট বউ। মেরিনের চুল টানে নীরের চুল তো চুল মনে হচ্ছে নীরের কল্লাটাই শরীর থেকে খুলে আসবে। মেরিন যে এমন তোর হামলা করবে তা নীর বুঝতেই পারেনি। নীর কোনো রকমে নিজেকে ছাড়িয়ে হালকা করে মেরিনের চুল ধরলো। দেবটান। আ মেরিন চিল্লানো কমপ্লিট করতে পারল না, তার আগেই নীর মেরিনের মুখে চকলেট ঢুকিয়ে দিল। এত চিল্লাও কেন? ভীষণ ক্ষুধা লেগেছে, যদি 5 মিনিটের মধ্যে খাবার না দাও তাহলে এখন তোমাকেই খেয়ে ফেলবো। নীর এত কিছু বলল, মেরিন তার কিছুই শুনতে পায়নি, কারণ ও চকলেট খেতে ব্যস্ত ছিল। ইয়াম্মি। এখন নীরের ইচ্ছা করছে নিজেরই চুল ছিঁড়তে। ওই, কি? চুপচাপ 5 মিনিটের মধ্যে আমার খাবার সার্ভ করো, না হলে আমি তোমাকেই খাবো। পারবো না, আমি ঘুমাবো। তুমি যাবে না? আমি তোমাকে খাবো। গো ফার্স্ট। মেরিন গেল, খাবার বাড়ল। নীর দেখলো যে মাংস জমে গেছে, তাই দেখে বুঝলো যে বাকি খাবারগুলো ঠান্ডা, যার মানে খাবারগুলো ফ্রিজ থেকে বের করা হয়েছে। তোমার কি মনে হয় যে আমি এই খাবারগুলো খাবো? কেন খাবেন না কেন? অনেক মজা হয়েছে। মজা না? খান। চুপচাপ খাবার গরম করে আনো। কি বললেন আপনি? আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি আমাকে মেরিন বন্যা খানকে খাবার গরম করতে বলছেন? বলছি, ভালোভাবে বলছি, তাই ভালো মতো কাজ করো, তা না হলে কপালে মহামারী আছে। আর তাছাড়াও তুমি এখন মেরিন বন্যা খান নাও, মেরিন বন্যা নীর খান চৌধুরী। যা পারেন করেন। রোম্যান্স করবো কিন্তু। করেন। ভেবে বলছো? একে দিয়ে বিশ্বাস নেই। গরম করে দে মেরিন, কিন্তু কিভাবে করব? মেরিন খাবার নিয়ে গেল, চুলা কিভাবে জ্বালাবে, আগুনে মেরিনের অনেক ভয়। কি করি? 10 হাত দূর থেকে গ্যাস অন করতে যাচ্ছে ভয়ে ভয়ে, যা দেখে নীর হেসে গড়াগড়ি খাচ্ছে। আপনি কি কোনো সার্কাসে এসেছেন যে এত হাসছেন? তুমি নিজেই তো একটা জীবন্ত চলন্ত সার্কাস। মেরিন নীরকে 101টা বকা দিয়ে খাবারগুলো ওভেনে ঢুকালো, এরপর বের করলো। ধূপধাপ করে টেবিলে রেখে চলে যেতে নিলে নীর টেনে কোলে বসালো। ছাড়ুন আমাকে। পারবো না। ধুর, ঘুমের জ্বালায় তাকাতেই পারছি না। তোমার কি মনে হয় যে এত গোতাগতি করে উঠতে পারবে? মেরিন চুপ করে রইল। শোনো। কি? খেয়েছো? হ্যাঁ। কেমন বউ গো তুমি, যে বর খাওয়ার আগেই খেয়ে ফেললা? আমি কি আর তেমন আদিম ডাইনোসর মার্কা বউ যে জামাই, তাও আবার আপনার মতো জামাই এর জন্য না খেয়ে বসে থাকবো? হ্যাঁ, ভালো করেছো। এখন আমাকে খাইয়ে দাও। কার দুঃখে? আমার দুঃখে। আপনার মোহ পাখির কাছে। তার কাছেই তো ছিলাম। ব্রেকফাস্ট এন্ড লাঞ্চ দুইটাই ও নরম হাতে করছি। ডিনার বাকি রাখলেন কেন? ভাবলাম মোহবাগিকে কত খাটাবো, তুমি আসো কি করতে? আমার বউ, দেখে খাইয়ে দাও। পারবো না। বলেই নীর মেরিনকে সুরসুরি দিতে লাগলো, আর তাতে মেরিন সাপ, ব্যাঙ, কাঙারু, খরগোশ সবকিছুর মতো লাফাতে লাগলো। প্লিজ প্লিজ থামুন। আম্মু। খাইয়ে দিবে বলো? দিব। গুড বউ। মেরিন নীরকে খাইয়ে দিতে লাগলো। নীর খাবারের থেকে বেশি মেরিনের হাত খেতে লাগলো।
একটু পর নীর মনের সুখে গত 3 দিনের মতো মেরিনের তিলটাকে ধরেছে। আপনি আমার তিলটাকে কি মনে করেছেন বলবেন? আমার সম্পত্তি। 10 দিন পর বিকেলে মেরিন মনের সুখে ঘুড়ি ওড়াচ্ছে, তখন কল এলো। মেরিন 25 বস্তা রাগ নিয়ে ধরল। হ্যালো। হ্যালো মেরিন, বন্যা নীর খান চৌধুরী বলছেন। হাম। ম্যাম আমি রাহুল। তাতে আপনার বাপের কি? ম্যাম আমি আপনাকে হায়ার করতে চাই। কাকে খুন করতে? দেখুন, আমি খুন টুন করতে পারি না। পারলে আমার জামাইটারেই কবে করতাম। না না ম্যাম, খুন না, আমি আপনাকে একটা কেস লড়ার জন্য হায়ার করতে চাই। ভালো কথা, তাহলে কোনো লয়ারকে হায়ার করুন। আমাকে ফোন করলেন কেন? ম্যাম আপনিও তো একজন লয়ার। ও হ্যাঁ, তাই তো মনে পড়েছে। এখন বলেন তো, বলেন কি নাটক? ম্যাম দেখা করে কথা বলতে চাই। কেন, আমি কি কোনো ফিল্ম স্টার? না মানে ম্যাম। বলে ফেলেন। রুহুল বলল, আচ্ছা লড়বো। ম্যাম টাকা পয়সা কত নেবেন? টাকা লাগবে না, তার বদলে চকোলেট দিবেন 25 কেজি বেশি। ডেয়ারি মিল্ক, কিটক্যাট, ফ্লেক, গ্যালাক্সি, ডার্ক চকলেট, চকলেটগুলো সিল্ক ভুলেও দিবেন না। আর কোনো চকলেটে যদি বাদাম থাকে, আপনার আমি বাদাম গাছে উল্টা লটকাবো। গট ইট? লোকটা আর কি বলবে, অজ্ঞান হয়ে গেল। রাতে নীর এলো, দেখলো মেরিন ব্যাগ গোছাচ্ছে। ভিডিও কলে মেঘের ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যাগ ভরা শেষ। আপনি কি যুদ্ধে যাচ্ছেন ম্যাম? হ্যাঁ, সমস্যা? তো আপনার টিমকে জেতাতে যাচ্ছেন না হারাতে? মাইন্ড ইওর ওন বিজনেস। শুনলাম কেউ নাকি হাতে একটা কেস পেয়েছে। হ্যাঁ তো? আহারে। আহারে বললেন কেন? ওই লোকটার জন্য, বেচারার কপালে যে কি আছে। ওই লোকটার ফিউচারটা ব্রাইট। গুড জোকস। আপনার কথার মানেটা কি? সন্দেহ যে আমি জিততে পারবো কি পারবো না? জিত সেটা তো দূরের কথা, আগে ইনভেস্টিগেট তো আগে করো, দেখা যাবে কেস শেষ হতে হতেই বেচারাই শেষ। মেরিন রেগে মেগে দিল নীরের হাতে কামড়। পরদিন নীরের একটা জরুরি কাজ থাকায় নীর ভোরের দিকেই চলে যায়। বেলা 10টা বাজে। মেরিনের ফোনটা টেয়া টেয়া করে উঠল। 35 বার বাজার পর মেরিন ঘুম ঘুম চোখে ফোন ধরলো, আর ধরে যা বুঝতে পারলো যে এটা রুহুল, যার সাথে ওর 10:30টায় মিটিং ছিল আর কেস ইনভেস্টিগেশন। আর এখন 12টা। মেরিন দিল একটা চিল্লানি, কোন রকমে ফিক্সড জায়গায় চলে গেল। মেরিন গিয়ে দেখলো যে নীর দাঁড়িয়ে আছে, পা দুটো ক্রস করে গাড়িতে হেলান দিয়ে। কালো ডেনিম প্যান্ট, কালো রঙের শার্ট, চোখে কালো চশমা, বুকের দিকে দুটো বোতাম খোলা, সাদা ফর্সা বুকটা বেরিয়ে আছে। সেই সাথে বুকের বাঁ দিকের লাল তিলটাও আজকে বেরিয়ে আছে। ডান হাতে ঘড়ি, সে হাতে মোবাইল টিপছে আর অন্য হাত দিয়ে একটু পর পর চুল ঠিক করছে, যেটা নীরের স্বভাব। বাঁকা হাসি দিয়ে আছে, তাই টোলটা পড়ে আছে। আরেক দফা ক্রাশ খেতে বাধ্য হলো মেরিন। ওখান দিয়ে যত মেয়ে যাচ্ছিল তারা পড়ে ধরে নীরকে দেখছে। লুচু পারাঠা বুইড়া খাটাস হয়ে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, এমন সাজ দিয়ে এসেছে যেন বিয়ে করতে এসেছে। কি তার ভাব, বিবাহিত বাঁদর। তোর বিয়ে করার ভূত আমি কুপিয়ে রসমালাই বানাবো। তখনই নীরের অ্যাসিস্ট্যান্ট রুবি এলো। রুবি অনেক স্টাইলিশ, নীর ওরও ক্রাশ, বাট বেচারি ছেঁকা প্রাপ্ত। এই রাক্ষসটা কে দাঁড়ালো আমার ডার্ক চকলেটের গাড়ের? হ্যালো ম্যাম। ম্যাম আমি রাহুল। মেরিন রক্তচক্ষু করে বলল, আর আমি ব্রহ্মদৈত্য। আশেপাশে সবাই শুনল। মেরিন, নীর মেরিনের দিকে এগিয়ে গেল। তুমি এখানে কি করছো? আমার বাপের মাথা করছি শালি। আই এম নট সো ফানি। আই নো। হ্যালো ম্যাম, আমি রুবি।
আমি আপনার কোন জন্মের টিচার যে আমাকে ম্যাডাম ডাকলেন? ম্যাম, আপনি স্যারের ওয়াইফ তো, তাই। আমার জামাই তো লয়ার না, থুরি টিচার না, তাহলে ওনাকেও স্যার ডাকছো যে? ম্যাম, আসলে আমি নীর, স্যারের অ্যাসিস্ট্যান্ট। তাতে আমার বাপের কি? না মানে ম্যাম, রূপ, কিছু মানুষ সোজা মুখে কথা বলতে পারে না, তাই তাদের সাথে কথা বলা আর গাছের সাথে কথা বলা ভালো। মিস্টার রুহুল কোথায় গেল? ম্যাম এই যে আমি। চলুন, এখানে থাকলে কিছু পোকেমন প্যাক করবে। এই, তুমি এখানে ইনভেস্টিগেট করতে আসছো? হ্যাঁ, আপনার সমস্যা? আমার কেন হবে সমস্যা? বাট মিস্টার রুহুল, আপনি অকালে শহীদ হতে চাইলে, সুইসাইড করতে চাইলে অনেক ভালো ভালো উপায় আছে, সেগুলো বাদ দিয়ে এই উপায় ব্যাড আইডিয়া। আর কাউকে পেলেন না? স্যার আপনিই তো বললেন যে এই কেসটার জন্য মেরিন ম্যাম বেস্ট হবে। এই রে, বাঘিনীর থাবা না খেতে হয়। শালা আকাশকে কোনো কাজ দেওয়াই ঠিক না। ও, তো আপনি আমার আরাম সহ্য করতে পারেননি, তাই তো বলি। বলা নাই কওয়া নাই, কে আমার শান্তিতে পানি ঢালে, কেসে ঢুকিয়ে দিলেন। ভালো করেননি মিস্টার চৌধুরী। আর এই যে মিস্টার টহল, ম্যাম টুটুল। ওই একই, কেসটা সলভ করি, এরপর আপনাকে বোঝাবো কত ধানে কত মরিচ। মিস্টার টহল, চলুন। কিছুদিন পর মেরিন কেসটা ইনভেস্টিগেট করলো, এরপর লড়লো আর জিতলো। বাবা, তুমি জিতে গেলে, ভাবা যায়। আচ্ছা, জজকে টাকা খাওয়ানি তো, নাকি সাক্ষী কিনে নিয়েছো? আপনি কি সবাইকে নিজের মতো মনে করেন? মানে? খুব সহজ, টাকা খাইয়ে সাক্ষী কিনে। কি বললা? তুমি জানো সবাই নীর আহমেদ চৌধুরীর সততার তুলনা দেয়? তুলনা? গত 5 বছরের প্রতিটা কেস আমি সততার সাথে জিতেছি, একটা কেসও হারিনি, বুঝেছো? ওরে আমার সত্যবাদী গোপাল ভাঁড়ের মন্ত্রী মশাই রে। হ্যাঁ। মেরিন নিচে চলে গেল, নীরও গেল। হ্যাঁ বাবা। তোমাদের বিয়ে তো 1 মাস হয়ে গেল, হুম। তাই আমি ঠিক করেছি তোমাদেরকে হানিমুনে পাঠাবো। না, কেন? কেন মানে কি, যাবে তো যাবে। আমি ভেবেছিলাম তোমাদের প্যারিস বা সুইজারল্যান্ড পাঠাবো, কিন্তু ভোর বলল যে ইন্ডিয়ার কথা, কাশ্মীর, সিমলা, মানালি, মুম্বাইয়ের কথা। মামুনি নাকি প্যারিস, সুইজারল্যান্ড ইনক ঘুরেছে। এই দুলাভাই কিভাবে জানলো? আমার ড্রিম ছিল হানিমুনে ইন্ডিয়া যাওয়ার। দূর, গবেষণার কি দরকার? আমি জাহাজ আদার ব্যবসা জেনে আমার বাপের কি? ড্রিম ফুলফিল হচ্ছে, সেটাই এনাফ। শাহরুখ খানের বাড়ি দেখতে পারবে। হায়, ওই মেয়ের সাথে আমি কোথাও যাব না। তোমাকে জিজ্ঞেস করিনি, বলেছি। কিন্তু বাবা। কোনো কিন্তু না, আই গট ইট। মামুনি, হ্যাঁ বাবা। কালকে থেকে শপিং স্টার্ট করো। ওকে বাবা। আর এই অপদার্থটা যদি ঝামেলা করে তো তোমাকে বলবো। দ্যাটস লাইক মাই মামুনি। রাতে মেরিন বসে বসে চকলেট, দুধ আর কোকা কোলা খাচ্ছে, যার মানে মেরিন এখন বেজায় খুশি। বাবা, আমার সাথে হানিমুনে যাওয়ার জন্য কারো খুশি যেন আর ধরে না। মনে হয় সে আজও আমাকে ভালোবাসে, বড় বেশি ভালোবাসে। বড় বেশি ভালোবাসি, তবে তা ভিত্তিহীন। আপনি তো আর আমাকে ভালোবাসেন না। তবে যদি ভেবে থাকেন যে কোনো শাকচুনিকে এখানে এনে ঠকাবেন, তবে আপনাকে বোঝাবো যে কত ধানে কত মরিচ। শালিক কামিনী। এই যে মিসেস, কি হলো? কথা বলো। কথা 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 হচ্ছে। এখন আমি খাই? হ্যাঁ খাও। রান্না তো আর করতে পারো না কিছু? পারি তো রান্না করতে। ভালো। কি? এত অবাক হওয়ার কি আছে? কি রান্না করতে পারো? আনারসের পায়েস। অষ্টম আশ্চর্য। খাবেন আনারসের পায়েস? তার সিরার গোডাউন মাথাটাই গরম করে দিল। মেরিন হেসে লুটোপুটি খাচ্ছে, হেসেই যাচ্ছে। ওর মনে হলো নীর ওর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আগের মতো, তাই তাড়াতাড়ি নীরের দিকে তাকালো, কিন্তু দেখলো নীর অ্যাটম বোম হয়ে তাকিয়ে আছে। ভালো হতে পয়সা লাগে না বলেই নীর ওয়াশরুমে চলে গেল। আজব কাণ্ড তো, রোজই মনে হয়
উনি আমার দিকে তাকিয়ে আছেন। দূর, ভালো লাগে না। আমাকে ওই মোহ পাখিকে খুঁজে বের করতে হবে। এরপর ও চুল দিয়ে হালুয়া রান্না করে এই পেতনিটাকে খাওয়াবো। 2 দিন পর সারা চৌধুরী পরিবার গ্রামে গেল। নীর যাবে না বলে মেরিনেরও যাওয়া হলো না। শীত বলে কেউ আর মেরিনকে জোরও করলো না। ওরা বের হতেই নীর ঢুকলো। এ কি আপনি আপনি না বলে গেলেন কখন ফিরবেন তা ঠিক নেই? ইট ওয়াজ আ ড্রামা বেবি। তাতে আমার বাপের কি? তোমার বাপের কিছু না, তবে তোমার অনেক কিছু হবে। নীর ফ্রেশ হয়ে ওপরে চলে গেল। নীর ফ্রেশ হয়ে এসে দেখে যে মেরিন মনের সুখে কার্টুন দেখছে। ধপাস করে টিভি বন্ধ করে দিল। এসবের মানে কি? আমার মিষ্টি জাতীয় কিছু খেতে মন চাইছে। আমার চকলেট আমি দিতে পারবো না। চকোলেট না, অন্য কিছু। কি বলছি। বলেই নীর মেরিনের দিকে বাড়তে লাগলো। এই পেতনিটা এভাবে আছে কেন? আমার ঠোঁট দুইটার ওপর আবারও হামলা করবে না তো? দূর হ, হুস হুস, হর হর। নীর মেরিনের একেবারে কাছে চলে গেল। মেরিন চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো। মেরিন চোখ মেলে দেখে নীর কোমরে হাত দিয়ে অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। কি খালি উল্টাপাল্টা কথা ভাবা না? তোমার ওই জঘন্য ঠোঁটে হামলা করতে আমার বই গেছে। কলার মতো ঠোঁট। আমার ঠোঁট যখন এতটাই বাজে তো যখন মন চায় তখন হামলা করেন কেন? তোমাকে বলতে বাধ্য নই, যাও গিয়ে আমার জন্য কেক বানাও। ঠেকা পড়েছে আমার। দেখো আমি জানি তুমি কেক বানাতে পারো, সো নো বাহানা। পারবো না। তুমি ভালো মতোই জানো যে আপনি খেপে গেলে আমার কপালে দুঃখ আছে। ইমপ্রেসিভ, আমার ডায়লগ মুখস্থ করে ফেলেছো দেখছি। এখন যাও কেক বানাও। কি? নো টল, গো। মেরিন বিরক্তি নিয়ে থামলো। আরে কেক বানাতে পারলে কি হবে? সব ইনগ্রিডিয়েন্টস তো আম্মু দিত। এখানে কোথায় পাবো? কোনো সার্ভেন্টকে জিজ্ঞেস করি। তবে মেরিন গিয়ে বুঝতে পারলো যে সব সার্ভেন্টদের নীর বিদায় করেছে। রান্নাঘর ভার্সেস মেরিন। কোনো রকমে মেরিন কেক বানালো, বানিয়ে টেবিলে রাখলো। নীর কেক দেখবে না মেরিনকে দেখবে সেটা বুঝতে পারছে না, কারণ মেরিনকে জীবন্ত কেক লাগছে। তাও কোনো রকমে নিজেকে সামলে ছুরি দিয়ে কেকটা কাটতে গেল, কিন্তু ছুরি কেটে যায়, থুড়ি থুড়ি ভেঙে যাওয়ার উপক্রম। তবুও কেক কাটতে চাইছে না। তাও কোনো রকমে কেকের এক কোণা কেটে দোয়া দরুদ পড়তে পড়তে নিয়ে সেটা মুখে দিল। আর মুখে দিয়ে মুখে ভাতের ভাত বেরিয়ে আসার উপক্রম। দৌড়ে ওয়াশরুমে গেল, রেগে গেল। ফাজলামো করো আমার সাথে? কেউ কিছু খেতে চাইলে বুঝি এমন করে বানায়? আমি জানি না তুমি কত ভালো কেক বানাও, তাহলে এমন করলে কেন? স্টুপিড। মেরিন কষ্ট পেল। একদম হাতির মতো চিল্লাবেন না। আমার কি দোষ? আপনি তো জোর করে পাঠালেন। আমি কেক বানাতে পারলেও আম্মু তো সব কিছু বের করে দেয়। কোনটা কি আমি কি ঠিক মতো বুঝি নাকি? আর কোথায় কি আছে সেটাও কি জানি? ফালতু যত সব। থাকবো না আর এই বাড়িতে। মেরিন রেগে মেগে উপরে চলে গেল। একটু পর নীর ভয়ে ভয়ে রুমে ঢুকলো। আর ঢুকেই অবাক, কারণ মেরিন ওই অবস্থাতেই ঘুমিয়ে আছে। নীর জাস্ট স্পিচলেস। পরদিন মেরিন কোথাও আর কেকটা পেল না। আজব তো, গেল কোথায় কেকটা? কোনো ময়লার ঝুড়িতেও তো নেই। রাত 2টো। মেরিন ঘুমের মধ্যে বুঝতে পারল যে ও আবার দম নিতে পারছে না, যার মানে নীর আবার সেম কাজ করেছে। আপনার সমস্যা কি? আমার ঘুম কি আপনার সহ্য হয় না? না, যাও গিয়ে আমার জন্য বিরিয়ানি রান্না করো। মেরিনের এখন সত্যি সত্যি নীরকে খুন করতে ইচ্ছে করছে। আপনার কি আমাকে মানুষ বলে মনে হয় না? না, এলিয়েন মনে হয়। আমি এখন বিরিয়ানি রান্না করতে পারবো না। যা মন চাই করেন। ওকে। বলেই নীর একটানে নিজের টি শার্টটা খুলে ফেললো। আপনি শার্ট খুললেন কেন? কারণ যা মন চায় তাই করবো। বলেই নীর একটানে মেরিনের ওড়না ফেলে দিল। যাচ্ছি রান্না করতে। মেরিন ছুটে পালালো, যা দেখে নীর হাসতে হাসতে।
একটু পর অনেক কষ্টে নীর হাসি থামালো। না, এবার গিয়ে দেখি ম্যাডাম কি কাণ্ড ঘটায়, বিপদ না ঘটে যায়। নীরের যেতে যেতে বিপদ ঘটেও গেল। সারা রান্নাঘরে আগুন লেগে ফায়ার অ্যালার্ম বাজতে লাগলো। ও শিট! নীর দৌড় লাগালো আর গিয়ে দেখে সারা রান্নাঘরে ধোয়া। মেরিনের স্মোক অ্যালার্জি আছে, আগুন খুব বেশি না। নীর তাড়াতাড়ি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুনটা নিভিয়ে মেরিনকে বের করে আনলো। মেরিন অজ্ঞান হয়ে পড়েছে, যা দেখে নীরের বুকটা কেঁপে উঠল। নীর তাড়াতাড়ি মেরিনকে কোলে তুলে বের হলো, নিয়ে খাটে শুয়ালো। মেরিন, মেরিন, ও মেরিন, কি করে ফেললাম মজায় মজায়! আল্লাহ! মেরিন, মেরিন, পানি! নীর অস্থির হয়ে গেল, মেরিনের মুখে পানির ছিটা দিল। অনেকক্ষণ পরে মেরিন চোখ মিটমিট করলো, চোখ মেলল। মেরিন চোখ মেলতেই নীর মেরিনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আই এম সরি মেরিন, আই এম সরি, আই এম রিয়েলি রিয়েলি ভেরি সরি। আমি বুঝতে পারিনি যে এমন কিছু হবে। ধোঁয়াতে মেরিনের অ্যালার্জি, তাই কথা বলতে পারছে না। ঠিক আছে ও মেরিন, বলো না। ওরে শালা, তুই জানোস না যে আমার স্মোকে অ্যালার্জি? আমার গলা দিয়ে আওয়াজ বন্ধ হয়ে গেছে। কত ঘন্টা পর আসবে কে জানে। বলো না জান। সে কি রে, আমাকে জান বলছে? নীর মেরিনকে বুক থেকে সরালো, মেরিনের গালে হাত দিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? নীর সমানে কান্না করছে। মেরিন অবাক চোখে নীরকে দেখছে, ওর চোখের পানির মানে বোঝার চেষ্টা করছে। ওনার চোখের পানি কেন বের হচ্ছে? আজও উনি আমাকে ভালোবাসেন, অনেক ভালোবাসেন। বলো না। আম্মু গো, আমার কান! আস্তে কথা বলতে পারে না এই লোকটা। কথা বলো। লাও ঠেলা, কিভাবে বলবো? বলো না। মেরিন দিল নীরের হাতে এক কামড়। কথা না বললে কামড় দিচ্ছ কেন? মেরিন চোখ ছোট করে তাকালো। উফস, বলেই গিয়েছিলাম যে তোমার স্মোক অ্যালার্জি, এই কারণে কথা বলতে পারছো না। তার মানে এখন তুমি কথা বলতে পারবে না? দা মেরিন কথা বলতে পারবে না, কথা না বলে থাকবে দা মেরিন বন্যা নীর খান চৌধুরী? ভাবা যায় এটা সম্ভব? দাঁড়াও একটু হেসে নেই। বলেই নীর হা হা করে হাসতে লাগলো। ওরে শালি, দাঁড়া তোকে দেখাচ্ছি। বেডে থাকা মোবাইলটা ধপাস করে নীরের দিকে ছুঁড়ে মারলো। আউচ! মাগো, বউ না জল্লাদ! মেরিন ভেঙচি মেরে শুয়ে পড়ল। আচ্ছা শোনো, আর কোথাও কি ব্যথা ট্যাথা পেয়েছো? মেরিন কোনো উত্তর দিল। একটু পর মেরিন গভীর ঘুমে আচ্ছন্ন। নীর মেরিনের হাত পা ভালোভাবে চেক করছে যে কোথাও ব্যথা পেয়েছে কিনা। আল্লাহর রহমতে মেরিন আর কোথাও কোনো ব্যথা পায়নি, কারণ আগুন তেমন বেশি ছিল না। নীর মেরিনের কপালে চুমু দিল, এরপর মেরিনের হাত নিজের হাতের মুঠোয় নিল, হাতটা নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তুমি কিভাবে কথা না বলে থাকবে সেটা জানি না, তবে আমি তোমার কথা না শুনে কি করে থাকবো? তোমার কণ্ঠ যে আমার নেশা। আই এম রিয়েলি ভেরি সরি জান, তোমাকে হার্ট করতে চাইনি, আমি তো জাস্ট মজা করছিলাম। আমি তো জানি যে তুমি রান্না করতে পারো না, আমি তো জানি যে তুমি গ্যাসও অন করতে পারো না। আমি যেতে যেতে যে তুমি আর কখনো এমন মজা করবো না। পরদিন 12টা, মেরিনের ঘুম ভাঙলো। এই 1-1.5 মাসেই প্রথম মেরিনের ঘুম ভাঙলো স্বাভাবিকভাবে। অবাক কাণ্ড, এটা কি স্বপ্ন নাকি সত্যি? আজকে আমি নর্মালি আমার ঘুম ভাঙলো, না পানিতে ডুবলাম, আর না দম আটকালো, আর না অন্য কোনো ড্রামা। ভাবা যায়? গুড মর্নিং। হ, এত অবাক হওয়ার কি আছে? আমার বাপের কাছে হুদায় বকা খেতে পারবো না। মেরিন ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। আসো খেয়ে নাও তোমার কফি অ্যান্ড জুস, সাথে পাস্তা। কাম। তুই খা তোর খাবার। আমি তো খাবোই, আসো খেয়ে নাও। আসো। নীর জোর করে মেরিনকে কোলে বসিয়ে জোর করে খাওয়াতে লাগলো। আমার সাথে রংবাজি দেখাবে না, গট ইট? তোরে তো আমি কিসমিস থেকে কাঁচা মরিচ বানাবো। অনেক জ্বালিয়েছিস আমাকে। যেই ভাবা সেই কাজ। মেরিন গলায় হাত দিয়ে ড্রামা করতে লাগলো। কি হয়েছে, গলায় ব্যথা করছে? মেরিন মাথা নেড়ে হ্যাঁ বলল।
সে কি, কেন? সরি, হালকা গরম পানি দেবো? মেরিন মাথা নেড়ে না বলল। আচ্ছা রেস্ট করো। আচ্ছা দুপুরে কি খাবে? ও সরি, তুমি রেস্ট করো, কিছু লাগলে আমাকে কল করো। নীর নিচে গেল। নিচে যেতে না যেতেই মেরিন ফোন করলো। নীর দৌড়ে এলো। কিছু লাগবে? মেরিন মাথা নেড়ে না করলো, এরপর হাসি দিল। জার্মানের টেস্ট করছিল। তুমিও না? নীর গেল। আবার মেরিন একই কাজ করলো। নীরের আবার আসতে হলো। এমন 8-10 বার করার পর নীর মেরিনকে কোলে তুলে নিয়ে নিচে গেল। এখন তো আর আমাকে উপন্যাস করাতে পারবে না, পাজি। আর হ্যাঁ, এখন কিছু লাগলে হাতে তালি বাজাবে। গট ইট? একটু পর নীর রান্না করছে আর একটু পর পর মেরিনকে দেখছে। বাঁচা গেল। আমি তো ভেবেছিলাম না জানি কতবার তালি বাজাবে। ঠিক তখনই মেরিন তালি বাজালো। নীর গেল। বলো কি লাগবে? মেরিন ইশারা দিয়ে কিছু বলল, কিন্তু নীর বুঝলো না। মেরিনের ইশারা আমি বুঝতে পারছি না, এটা কিভাবে সম্ভব? বুঝবে কিভাবে? আমি তো নিজেই বুঝিনি যে আমি কি ইশারা করছি। দেখ কেমন লাগে। আরেকবার বলো না। মেরিন মুখ ভেঙচে ওড়না মুড়ি দিয়ে সোফায় শুয়ে পড়ল। সেদিন মেরিন নীরকে অনেক জ্বালালো। রাতের মধ্যেই মেরিনের আওয়াজ ঠিক হয়ে গেল। আওয়াজ তো এসে গেছে, কিন্তু এটা ওনাকে জানানো যাবে না। ওনাকে বুঝিয়ে ছাড়বো যে কত ধানে কত মরিচ। 2 দিন পর 2 দিন ধরে মেরিন অভিনয় করে যাচ্ছে আর নীরকে নাস্তানা বোধ করছে। ওর আওয়াজটা এতক্ষণ থাকার কথা না। ওয়েট, ওর ড্রামা করছে না তো? দেখতে হয় বিষয়টা। নীর অনেক পদ্ধতি অবলম্বন করলো, কিন্তু মেরিন কিছুতেই মুখ খুলল না। নীর রান্নাঘরে রান্না করছে আর ভাবছে কি করা যায়। আইডিয়া। মেরিন মনের সুখে চকলেট খেতে খেতে টিভি দেখছে। তখনই শুনতে পেল। আউচ! মেরিন ছুটে রান্নাঘরে গেল। গিয়ে দেখলো যে নীরের হাত কেটে রক্ত বের হচ্ছে। এ কি 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 হয়েছে? এভাবে কাটলো? দেখি, আসুন তো, বসুন বসুন। মেরিন নীরকে বসিয়ে দৌড়ে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে পরম যত্নে নীরের হাতে ব্যান্ডেজ করতে লাগলো। আর নীর মেরিনকে দেখতে লাগলো। কি যে করে না, দেখে কাজ করবেন তো নাকি? ভাব দেখলে আর বাঁচি না। মেরিন নীরের দিকে তাকিয়ে দেখে যে নীর ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কি হলো? আপনাকে কি গোল্ড মেডেল পরানো হচ্ছে যে ক্লোজ আপের অ্যাড দিচ্ছেন? নীর আর কিছু না বলে মেরিনের ঠোঁট জোড়া দখল করে নিল। একটু পর এই বক বক শোনার জন্য আমি আমার শরীরের সব রক্তও বের করতে পারি। মানে আপনি? সরি। আহ! তখনই কলিং বেল বাজলো। মেরিন গিয়ে দরজা খুললো। দেখলো সবাই এসে পড়েছে। রাজ্যের গল্প জুড়ে দিল সবার সাথে। চল ভাই নীর, তোর পাগলি বউ খেপেছে। রাতে মেরিন চুল বাঁধছে। যেই নীর রুমে এলো, মেরিন ধামধুম করে কাজ করতে লাগলো। কেউ যদি মনে করে যে সে রাগ করে থাকলে তাকে বাবু, সোনা, জানু, বেবি টেবি বলে তার রাগ ভাঙাবো, তবে আমি তাকে জানাতে চাই যেটা তার ভুল ধারণা। আমার খেয়ে দিয়ে অনেক কাজ আছে। হ্যাঁ, যদি আমার মোহপাখি হতো তাহলে সেটা আলাদা ছিল। কথাটা শেষ হতে না হতেই নীরের মাথায় চিরুনি পড়ল। আউচ! মেরিন নীরের সামনে এসে ধাক্কা দিয়ে নীরকে বেডে ফেলে নীরের বুকের ওপর চড়ে বসলো। ওই শালি, ওই কিসের মোহপাখি? হ্যাঁ, কিসের মোহপাখি? মোহপাখির সাথে যখন এতই প্রেমের, তো বিয়ে করেছিলি কেন? পরক্রিয়ায় প্রধানমন্ত্রী কোথাকার। আরেকবার যদি মোহপাখি মোহপাখি করতে শুনি তো ঝুঁটি ধরে ছিঁড়ে ফেলবো। একেবারে টেকো বউ বানিয়ে ছাড়বো। এরপর মুখে অ্যাসিড মেরে এই সুন্দর চেহারা বান্দর করে দিব। তারপর দেখবো ওই মোহপাখি কিভাবে তোকে ভালোবাসে। আমার মোহপাখি তখনও ভালোবাসবে। আহা, ভালোবাসবে? কত ঢং! আরেকবার মোহপাখির নাম নিলে না, একেবারে মুখ ভেঙে ফেলবো বলে দিলাম। তুমি এত জ্বলছো কেন? তুমি কি এখনো আমাকে ভালোবাসো? যদি তুমি আমাকে আজও ভালোবাসতে তবে বলতে পারতে। এখন তুমি আর কাউকে ভালোবাসোনি বলে কি আমিও আর ভালোবাসবো না? তুমি চাইলে তুমিও যাকে ইচ্ছে তাকে ভালোবাসতে পারো।
আমি তো ভালোবাসতেই পারি না, তাই না মিস্টার চৌধুরী? তবে হ্যাঁ, এবার পরক্রিয়া করব। আপনি একটা করেন, আমি 10টা করব। সর চোখের সামনে থেকে। সরিস না কেন? সরবি নাকি একটা উষ্টা মারবো? কিভাবে সরবো? তুমি তো আমার কলিজার উপর বসে আছো। মেরিন নীরের বুকের ওপর থেকে নেমে গিয়ে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ধীরেম করে দরজা লাগিয়ে দিয়ে গেল। নীর হাসতে হাসতে শেষ। হায় রে আমার বউটারে, মিস্টার চৌধুরী তার মানে হেব্বি রেগে আগুন। নীর বসে বসে হাসছে। তখন মেরিন রুমে এসে নীরের কলার ধরে টেনে রুমের বাইরে বের করে দরজা লাগিয়ে দিল। এটা কি হলো? তুই তোর মোহ পাখির কাছে গিয়ে ঘুমা, শালি ফকিনি। শালি, তুই মোহ করবি না? তোর মোহগিরি আমি বের করে দেব। নীল কেবল মেরিনের। নীর কেবল মেরিনের। নীরকে বকতে বকতে মেরিন ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর মেরিনের মনে হলো কেউ ওর গলায় পাগলের মতো কিস করছে। পরক্ষণেই মেরিনের দম আটকে আসতে লাগলো। মেরিন বুঝতে পারল কাহিনী কি। মেরিন জানে রিয়্যাক্ট করে লাভ হবে না। 3 দিন পর আজকে নীর মেরিন ইন্ডিয়া যাবে। ফ্লাইটে উঠলো। ও কি কিউট, শাহরুখ খানের বাড়ি দেখতে পারবো। আমার ঠেকা পাওয়া নেই কাউকে ঘোরানোর। আমি বলিও নি কাউকে নেই, আল্লাহ আমাকেও হাত পা দিয়েছে। দেখা যাবে। আচ্ছা, আগে আমরা সিমলা কেন যাচ্ছি? ওখানে গিয়ে বিয়ে করব মোহ পাখিকে, তাই। তাহলে আমিও ওখানে বিয়েটা সেরে ফেলবো। তোমাকে বিয়ে করবেটাকে? আমি তো না দেখে ভুলে ভালে করে ফেলেছি। মেরিন বন্যা খানকে বিয়ে করার জন্য না লাইন লেগে আছে ছেলেদের, বুঝেছেন? ইন ইউর ড্রিম। ওরা সিমলা পৌঁছালো। মেরিন তো গিয়েই ঘুম। নীরও ঘুমিয়ে পড়ল। আর যখন ঘুম ভাঙলো তখন দেখলো যে মেরিন করিনা কাপুর খানের জব উই মিট ফিল্মের ইয়ে ইশক হ্যায় গানের গেট আপ নিয়ে দাঁড়িয়ে আছে। নীর মোটেও অবাক হয়নি। এই যে ড্রামা কুইন, হঠাৎ কারিনা হওয়ার ইচ্ছা হলো যে? মাইন্ড ইওর ওন বিজনেস। একটু পর মেরিন নিচে গিয়ে অবাক হয়ে গেল, কারণ নীর কালো জিপ নিয়ে দাঁড়িয়ে আছে। চোখে চশমা পড়েছে, অন্যরকম ম্যাচুয়ার লাগছে। চুলে জল দেয়নি, নীরের সিল্কি চুলগুলো উড়ছে। শীতের জন্য নীরের গাল দুটো আরো গোলাপি হয়ে আছে, আর গোলাপি ঠোঁট দুটো জাস্ট ওয়াও। ক্রাশ কি খাওয়া উচিত হবে? হবে না কেন? আমারই তো ডার্ক চকলেট। তবে এ আমার ইচ্ছানুযায়ী কিভাবে গেট আপ নিল। মাশাআল্লাহ, আমার জামাইটা কত সুন্দর গো। থু থু, নজর না লেগে যায় যেন ডার্ক চকলেটের গায়ে। ক্রাশ খাওয়া হয়ে গেলে গাড়িতে উঠতে পারেন। মেরিন ভেংচি কেটে জিপে উঠলো। একটু পর জিপটা হঠাৎ থেমে গেল। কি হলো? নামো। হোয়াট? আমি কেন নামবো? না নামলে আমি গান চালে নাচবো কি করে? কিছুদিন পর। আচ্ছা, ডার্ক চকলেট তো আমার সব উইশ পূরণ করছে। কাহিনী কি? উনি যদি আমাকে ভালোই বাসেন না, তাহলে আমার সব ইচ্ছা পূরণ করছেন কেন? ধুর, ভালো লাগে না। ওই যে ভাবনা কন্যা, রেডি হওনি কেন? বলেছি না আজকে চেন্নাই যাব। কেন চেন্নাই যাব কেন? আমাদের তো ওখানে যাওয়ার কথা ছিল না। তোমাকে উত্তর দিতে বাধ্য না। আপনি? শাট আপ। পরদিন। আরে আপনি আমাকে এভাবে কুরবানির গরুর মতো টেনে নিয়ে যাচ্ছেন কেন? কুরবানি দিতে। কালকে জোর করে চেন্নাই নিয়ে এলেন, আর আজকে এখন কোথায় টেনে নিয়ে যাচ্ছেন? আপনার মাথায় কখন কি চলে বোঝা মুশকিল। সামনে তাকাও। না। তাকাও। না। নীর মেরিনের গাল ধরে সামনে ঘোরালো। অধরা আপু? হুম। অধরা আপু? অধরা পিছে ঘুরলো। মিষ্টি কলিজা? মেরিন দৌড়ে গিয়ে অধরাকে জড়িয়ে ধরলো। অধরা মেরিনের কপালে চুমু দিয়ে বলল, কেমন আছে আমার মিষ্টি কলিজাটা? ভালো, তুমি কেমন আছো? ভালো। মিথ্যে কথা, তুমি মোটেও ভালো নেই। আপু, স্ট্রবেরি ক্ষীর? আই এম হার অ্যাডাম। ও মাই গড, আমার পিচ্চি মিষ্টি বাচ্চাটাও বিয়ে হয়ে গেছে? আনফর্চুনেটলি। এমন করে বলে না বাচ্চা। তুমি এত শুকিয়ে গেছো কেন?
শুধু শুকনোটাই দেখছো, আপু যে ভালো নেই সেটা দেখছো না? আরে কে বললো আমি ভালো নেই? আমি ভালো আছি। মিথ্যা কথা। যেখানে মেঘ ভাইয়া ভালো নেই সেখানে তুমি কিভাবে ভালো থাকো? কি হয়েছে মেঘের? একটু পর আপু তুমি যেমন মা বাবা সবার উপর অভিমান করে এখানে একা একা পড়ে আসো, কষ্ট পাচ্ছ, আজও ভালোবাসো মেঘ ভাইয়াকে, ঠিক তেমনি ভাইয়াও আজও তোমাকে ভালোবাসে। হ্যাঁ, ভাইয়া ফ্যামিলির সাথে থাকে, সেটাই কেবল পার্থক্য। প্রতি রাতে ভাইয়া কান্না করে, তোমাকে অনেক ভালোবাসে ভাইয়া। যতবার বিয়ের কথা তোমার কথা বলতে চাই, ভাইয়া সবাইকে থামিয়ে দেয়। ইভেন ভাইয়া মাঝে মাঝে ড্রিঙ্কসও করে। যে ভাইয়াই ওগুলো গন্ধ সহ্য করতে পারতো না, সেই ভাইয়া। আমি কি করতাম সেদিন বলো? আমি ভাবতেও পারিনি যে বাবা সেদিন এমন করবে, ভাবতেও পারিনি। আপু, তোমার কোনো দোষ নেই। আচ্ছা দাঁড়াও, তোমরা এখন মেলোড্রামা অফ রাখো। আই হ্যাভ এ প্ল্যান। হোয়াট? পরদিন মেঘ মেরিনের ফোনে কল করলো। নীর ধরলো। হ্যালো ভাইয়া। হ্যালো, কেমন আছো তোমরা? এই তো ভাইয়া ভালো, তোমাদের? আমরাও ভালো আছি। মিষ্টি বাচ্চা কোথায়? এই তো এই মেরিন। মেরিন? নীর মেঘের ফোন কেটে দিল। নীর, মিষ্টি বাচ্চা। আপনি এমন ড্রামা করতে বললেন কেন? যেন মেঘ ভাইয়া এখানে আসে। মেঘ ভাইয়া চেন্নাই না এলে আমার প্ল্যান সাকসেস হবে কি করে? আমার ভাইয়ের যদি হার্ট অ্যাটাক হয় না, তখন আমি আপনাকে বোঝাবো কত ধানে কত মরিচ। প্লাউ ঠেলা, এর ভাই ভাবিকে মিলে দিচ্ছি, তাও কথা শোনাচ্ছে। বিকালে মেরিন। কি? ভাইয়া চলে আসছে, তুমি শুয়ে পড়ো। আর হ্যাঁ, ওভার অ্যাক্টিং করবে না। মেঘ অস্থির হয়ে এলো। মিষ্টি কই যা? মিষ্টি? আরে ভাইয়া তুমি? ভাইয়া? মেঘ দৌড়ে মেরিনের কাছে গেল। কি হয়েছে তোমার মিষ্টি বাচ্চা? তেমন কিছু না ভাইয়া, জাস্ট মাথা চক্কর দিয়েছিল। মাথা চক্কর দিচ্ছে আর তুমি বলছো কিছু হয়নি? নীর, হসপিটালে নাও এখনই। আসলে না ভাইয়া। না, আমি তোমার কেয়ারলেসনেস দেখে অবাক হচ্ছি। সরি ভাইয়া। সেট আপ। মেঘ মেরিনকে বেস্ট হসপিটালে নিয়ে গেল। ডক্টর দেখালো, টেস্ট করালো, দেখলো মেরিন সুস্থ আছে। মেঘ স্বস্তির নিঃশ্বাস নিল। আরে মেরিনের কিছু হলে তো রিপোর্ট খারাপ আসবে। ওরা ডক্টরের কেবিন থেকে বের হচ্ছে, তখন মেঘ অধরাকে দেখলো, কিন্তু ওকে ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে, যা দেখে মেঘের বুকটা কেঁপে উঠল। অধরা কোথায়? আরে আপু, কিন্তু এভাবে কেন? কি হয়েছে? নীর মেরিনকে খোঁচা মারলো। ওভার অ্যাক্টিং বন্ধ করো। মেঘ অধরার পিছনে পিছনে গেল। অধরাকে আইসিইউতে নেওয়া হলো, অক্সিজেন মাস্ক লাগানো হলো। মেঘের চোখে পানি এসে পড়ল, বুকটা কাঁপতে লাগলো। একটা নার্স বের হলো। মেঘ দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে নার্সকে জিজ্ঞেস করলো যে মেয়েটার কি হয়েছে। এর ব্রেন ক্যান্সার হয়েছে সেকেন্ড স্টেজে, কিন্তু আফসোস, না আছে বাবা মা, না আছে কেউ। আর যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে তাকে শেষবারের মতো দেখতে পারলো না। মেঘ বলতে বলতে হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। বলেই নার্সটা চলে গেল। কথাটা শুনে মেঘের পায়ের নিচের মাটি সরে গেল। ওর ভালোবাসার অধরার এমন অবস্থা। মেঘ হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো। আমার ভাইয়াটা কি কান্না করছে? দেখি, শুনুন, যেতে দিন। এক পা আগে বাড়ালে পা ভেঙে দেবো। আমার ভাইয়া কান্না করছে আর আমি? শাট আপ, তুমি এখান থেকে এক পাও নড়বে না। যদি নড়ো তো তোমার কপালে কি আছে তা আমি নিজেই জানি না। আমি আসছি। আজব মানুষ তো। নীর গিয়ে মেঘের কাঁধে হাত রাখলো। ভাইয়া কি হয়েছে? মেঘ নীরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার জীবনে আজকে অবসানের পথে। আমার বেঁচে থাকার অবলম্বন আজকে বাঁচা মরার লড়াই করছে। আমার অধরা, এতদিন ওর থেকে দূরে ছিলাম, কিন্তু মেঘের অধরা ঠিক আছে বলে নিঃশ্বাস নিতাম, কিন্তু এখন আমি মরে যাব। শান্ত হন ভাইয়া, এখন তুমি কাঁদলে কেমন করে হবে? এখন আপুর তোমাকে সব থেকে বেশি দরকার। আপন জ্ঞান ফিরলে তুমি আপুর কাছে সবার আগে যাবে। কোন মুখে যাব বলো তো নীর? ভাইয়া সব ভুলে আপুর বাকি সময়টা সুখে ভরিয়ে দাও। বাকি সময় মানে? আমি আর অধরাকে কোথাও যেতে দিব না।
বলেই মেঘ ভেতরে ঢুকলো। জেগে থাকা ঘুমন্ত অধরাকে বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। কাজটা কি ঠিক করলেন? এত কিছু থাকতে আপু মিথ্যা রোগের নাটক করলেন। এখন যদি আপু সত্যি কোনো শাট আপ, এই সমস্ত কুসংস্কারী কথা আমার সামনে বলবে না। এই রোগী রোগী গেম কতদিন চালাবেন? যতদিন ভাইয়া ভাবির শ্রেষ্ঠ ইচ্ছাটা পূরণ না করবে। মানে? তোমার মাথা আসলে ঢ্যাঁড়স মাথা। ভাইয়া ভাবির বিয়ে। ও হ্যাঁ, আপনি জানেন ভাইয়া যদি সব জানতে পারে তো? আমার কপালে দুঃখ আছে, তবুও আমি রাজি। যদি আপুর সাথে যদি আপুর সাথে কিছু করে তবে আমি তোমাকে ডিভোর্স দেব, সে ভয় দেখাবো, তাহলে আর কিছু হবে না। ওরে বুদ্ধিমান রে, আমার ভাইয়ের এতে কিছুই হবে না। হতো না যদি তুমি প্রেগনেন্ট না হতে। এই কি বলেন? বললাম তুমি প্রেগনেন্ট, তাই ভাইয়া ডিভোর্স হতে দেবে না। আমার বাবু হবে আর আমি জানি না। ওই চুপ, ড্রামা করবো ড্রামা। আর তোমার বাবু কিভাবে হবে? বাবু হওয়ার মতো কিছু করছি? বেশি কথা বললে অ্যাকচুয়ালি বাবুর আম্মু বানাবো, বলে দিলাম। কথাটা শুনে মেরিন লজ্জায় লাল নীল হয়ে গেল। থাক, আর লজ্জা পেতে হবে না। আমার বাবুর আম্মু তুমি না, আমার মোহ বাকি হবে। কি বললেন? যেটা শুনলে। সাহস থাকলে আরেকবার বলুন। একবার না, 1000 বার বলবো। আমার বাবুর আম্মু হবে। নীর আর বলতে পারল না। মেরিন নীরের কলার ধরে কাছে এনে নীরের ঠোঁট জোড়া দখল করে নিল। নীর তো জাস্ট শকড। মেরিন ওকে নিজে থেকে কিস করছে, তাও হসপিটালে। ও মাই গড, আমার বউ আমাকে কিস করছে। হ্যাঁ করবে, কার বাপের কি? ভেবেই নীরও তাল মেলাতে লাগলো। আর আশেপাশের লোক ওদের দেখতে লাগলো। একটু পর মেরিন নীরকে ছাড়লো। নীরের বাবুর আম্মু কেবল আমি হব বলেই নীরের কলার ছেড়ে দিল। আশেপাশে চোখ বুলালো। আমি হানিমুনে এসে আমার জামাইকে কিস করেছি, কারো সমস্যা? বলেই মেরিন 2 কদম সামনে বাড়ল। তখন ওর বোধ হলো যে ও কি করছে। 360 ডিগ্রি কোণ নীরের দিকে ঘুরলো। দেখলো নীর বাঁকা হাসি দিয়ে আছে। মেরিন দৌড়ে গিয়ে নীরের বুকে মুখ লুকালো। আর নীরও মেরিনকে বুকে জড়িয়ে নিল। 2 দিন পর অধরা মেঘের অনেকটা মেলোড্রামা হয়েছে এই 2 দিনে। আপু এখন কেমন লাগছে? আমার আর ভালো। আপু এটা কি? এই কি, তুমি এটা কোথায় পেলে? দাও। এটা বুঝি তোমার ডায়েরি? দিয়ে দাও না প্লিজ। মেরিন, কারো ডায়েরি পড়া ঠিক না। ঠিক না, এই নিন। বলেই মেরিন ডায়েরি দিতে গিয়ে আবার নিয়ে নিল। দেব না। ডায়েরি নিয়ে টানাটানি করতে করতে সেটা উড়ে গিয়ে মেঘের সামনে পড়ল। তাও একটা খোলা পাতা। সেটা ওঠাতে গিয়ে না চাইতেও মেঘের চোখ লেখার মধ্যে পড়ল। মেঘের অধরা কখনোই আর হতে পারবো না। মেঘের বউ হয়ে মরার স্বপ্ন আর সত্যি হলো না। সুখে থেকো মেঘ, আমার সব সুখ তোমার নাম। ডায়েরির লেখাটা আসল আর আগে লেখা। লেখাটা পড়ে মেঘের চোখে পানি চলে এলো। ডায়েরি ভাঁজ করে রেখে হন হন করে বেরিয়ে গেল। 3 জন তো অবাক। ভাইয়া চলে গেল কেন? নির্ঘাত তোমার ওভার অ্যাক্টিং করে ফেলেছে। মোটেও না। 3 ঘন্টা পর মেঘ ফিরল না। ঢুকলো একটা নার্স, হাতে একটা প্যাকেট নিয়ে ঢুকলো। তখন মেরিনের মোবাইলে মেঘ ফোন করলো। হ্যাঁ ভাইয়া। তোমার ভাবিকে তুমি তোমার মনের মতো সাজাও। তোমার ভাবিকে আজকেই এখনই বিয়ে করছি। প্রাইভেট জেটে আম্মু আব্বু নিহাল আঙ্কেল ও নীলিমা আন্টি চলে আসবে। তাড়াতাড়ি সাজাও মিষ্টি হচ্ছে। কথাটা বলেই মেঘ রেখে দিল। আর মেরিন তো ইয়াহু বলে খুশিতে দে লাফ। আরে কি হলো, বলবে তো? প্ল্যান সাকসেসফুল। এখনই ভাইয়া ভাবির বিয়ে। সত্যি? এখন আপনি বাইরে যান। 2 ঘন্টা পর মেরিন অধরাকে তৈরি করে দিল। অফ হোয়াইট রঙের লেহেঙ্গা, সাথে হালকা গহনা আর সিম্পল সাজে ভীষণ সুন্দর লাগছে অধরাকে। মাশাআল্লাহ, আমার ভাই আজকে মরে না যায়। ধ্যাত। মেরিন অধরার কানের পেছনে কাজলের টিপ দিতে দিতে বলল, নজর না লাগুক।
আমার ভাবিরও গায়ে। অধরা হেসে দিল। ভাবি আমার ভাবি, ভাইয়ার জীবন চাবি, ভাইয়াকে সুখে রেখো, ভাইয়াকে সুখে রেখো, একটাই আমার দাবি। ওগো মিষ্টি ননদিনী, মিষ্টি ননদিনী, ভাইয়াকে বাসবো ভালো, ভাইয়াকে বাসবো ভালো, রাখবো তোমার দাবি। ভাবি আমার ভাবি, ভাইয়ার জীবন চাবি। দুজন গান গাইতে গাইতে খেয়ালি করেনি যে মেঘ চলে এসেছে আর ওদেরকে অবাক চোখে দেখছে। মেঘ অধরাকে কোলে নিয়ে গাড়িতে বসালো, এরপর ম্যারেজ রেজিস্ট্রি অফিসে নিয়ে বিয়ে করলো। এরপর সবাই মিলে নিহালের এক বন্ধুর কটেজে উঠলো। রাতে মেরিন অধরাকে মেঘের রুমে বসিয়ে রেখে এলো। মেরিন নিজের হাতে আজকে এই ঘরটা সাজিয়েছে। ওর অনেক ইচ্ছা ছিল বাসর ঘর সাজানোর। এরপর মেরিন নিজের রুমে গেল, গিয়ে অবাক হয়ে গেল কারণ এই রুমটাও খুব সুন্দর করে সাজানো। অজান্তেই মেরিনের মুখে হাসি ফুটলো। তখন বারান্দা থেকে গিটারের শব্দ এলো। মেরিন ধীর পায়ে গেল। কি করে বলো তোকে বোঝাই, হৃদয় জুড়ে তুই শুধু একাই, দূরে চোখে তোরই ছবি, হাসে দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। মেরিন গানটা শুনছে। নীর এতটুকু গেয়ে থেমে গেল। এরপর এক টানে মেরিনকে কোলে বসিয়ে দিল, নিজের বুকের সাথে চেপে ধরল। নীরের হার্টবিট মেরিন স্পষ্ট শুনতে পাচ্ছে। এসবের মানে? আমি তো আপনার মোহ পাখি নই। আমার বাবুর আম্মু তো, তাই না? মেরিন আবার লজ্জায় লাল হয়ে গেল। ইস, কলিজার ভেতর ঢুকিয়ে রাখতে মন চায়, তুই আমার কলিজার ভেতরেই থাকতে পারিস না রে, মাঝে মাঝে বাইরে উকি দিবি। মেরিন কোনো কথা না বলে আস্তে করে নীরের বুকের লাল তিলটাকে কিস করলো, যেন নীর না বোঝে। নীর বুঝে মুচকি হাসলো। মেরিন, আই লাভ ইউ। লাভ ইউ অন্য কাউকে। নীর মেরিনের চুলগুলো হালকা করে ধরে মুখটা বুক থেকে ওঠালো। সাহস থাকলে আরেকবার বলো। আপনি যখন বলেন তার বেলায় শব্দ শুধু আমার, তাই না? নীর মুচকি হাসলো। তোমারই তো দোষ। কেন ছেড়ে এসেছিলে আমাকে? আরো বকতে আরো মারতে, কিন্তু ছেড়ে এসেছিলে কেন তুমি কি জানো? আমি কেন ছেড়ে এসেছিলাম? আপনিই তো। তখনও কিছুর একটা শব্দ পেল, কারোর চিল্লানোর শব্দ। দৌড়ে রুম থেকে বের হয়ে গিয়ে দেখলো মেঘ সাংঘাতিক রেগে আছে আর অধরা ওকে মাথা ঠান্ডা করতে বলছে। কি বলছে? মিষ্টি আচ্ছা জি ভাইয়া। ওই কি তোমার সেই ডার্ক চকলেট? হায় হায়, ভাইয়া বলে কি? কি হলো বলো। মেঘ এই প্রথম এভাবে মেরিনের সাথে কথা বলছে। কেন ভাইয়া? বলতে বলছি, সো বলো, ওই কি ডার্ক চকলেট? মেঘ নীরের সামনে গিয়ে ঠাস করে নীরকে থাপ্পড় মারলো। সবাই তো অবাক। মেঘ নীরের কলার ধরে বলল, তাহলে তুই সেই ছেলে যার জন্য আমার বোন রাতের পর রাত কেঁদেছে। তোর জন্য আমার বোন হাসতে ভুলে গিয়েছিল। তোর জন্যই আমার বোন এত কষ্ট পেয়েছে। তুই আমার বোনকে কষ্ট দিয়েছিস। তুমি জানতে না বাবা, এই সেই কালপ্রিট যার জন্য মিষ্টি সেদিন এমন করে লন্ডন থেকে দেশে আর জেদ করছিল। আমার বোনের মন ভেঙেছিল, ওর জন্য আমার বোন কেঁদেছে, কষ্ট পেয়েছে। একে তো আমি মেরে ফেলবো। এই বলে মেঘ নীরকে মারার জন্য হাত ওঠালো। মেরিন গিয়ে থামালো। ভাইয়া ভাইয়া ভাইয়া, কি করছো কি? ছেড়ে দাও ওনাকে। তুমি ওকে ছেড়ে দিতে বলছো? যার জন্য তুমি এত কষ্ট পেয়েছো সেই লম্পটকে তুমি বাঁচাচ্ছ? ভাইয়া, যা হওয়ার তা হয়ে গেছে, প্লিজ তুমি ঠান্ডা হও। না, আমি ঠান্ডা হব না। যার জন্য আমার বোন এত কষ্ট পেয়েছে তাকে আমি। হ্যাঁ মেঘ, যা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু এখন তো ওদের বিয়ে হয়ে গেছে। বিয়ে মাই ফুট। বিয়ে যেমন আছে তেমনি ডিভোর্সও আছে। ডিভোর্সের কথাটা শুনে নীর মেরিনের বুকটা কেঁপে উঠলো। কি বলছো কি ভাইয়া? যেটা শুনলে। আমি কিছুতে মেরিনকে ডিভোর্স দেব না। মেঘ খান যখন বলেছে তোমাদের আলাদা করবে তখন করবেই।
তখন কারো বাবার ক্ষমতা নেই আটকানোর। ভা কোনো কথা না। বাবা, আম্মু, অধরা চলো। মেঘ মেরিনকে টেনে নিয়ে যেতে লাগলো। নীর খপ করে মেরিনের হাত ধরলো, ভীষণ শক্ত করে। প্লিজ ভাইয়া, এমনটা করো না, মরে যাব আমি। হু কেয়ার? ভাইয়া আমি কোথাও যাব না। মেঘ মেরিনের হাত টান দিতে লাগলো। নীর মেরিন দুজনের হাত শক্ত করে ধরে রেখেছে। মেঘ সব বাধা উপেক্ষা করে মেরিনকে নিয়ে গেল। নীর হাঁটু গেড়ে বসে পড়লো আর কাঁদতে লাগলো। মেরিন, বাবা আমার মেরিন কিনে দাও বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না। পরদিন। হ্যাঁ হ্যাঁ, আমি নীরের কাছে যাব, আমার ডার্ক চকলেটের কাছে যাব, আমি ব্যাংকক যাব না। সেট আপ। ওই ছেলেটার কাছে আমি আর যেতে দিব না। নেক্সট উইকই আমরা ব্যাংকক যাব, সেখানে অধরার ট্রিটমেন্টও হবে। ও ভাইয়া। কোনো কথা না, হ্যাঁ করো। না আমি খাবো না। ভাইয়ের আদর খেয়েছো, এখন শাসন দেখতে চেও না, হ্যাঁ করো। খাবো না খাবো না খাবো না। মেরিন সব খাবার ফেলে দিয়ে রুমে চলে গেল। মেঘ কোনো জবাব দিল না। পরদিন সকালে সারা রাত কাঁদতে কাঁদতে মেরিন ভোরের দিকে ঘুমিয়েছে। মেঘ খাবার নিয়ে এসেছে। মিষ্টি আচ্ছা, ও মিষ্টি আচ্ছা। মেরিনের ঘুম ভাঙলো, তবে মনে আছে ভাইয়ার ওপর এক রাশ অভিমান। তাই কিছু না বলে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে মেঘ এখনো বসে আছে। মেঘকে ইগনোর করে যেতে নিলে মেঘ টেনে ধরে পাশে বসালো মেরিনকে। ভাইয়ার উপর বুঝি রাগ হয়েছে? সরি মিষ্টি আচ্ছা, তুমি যেদিন বলেছিলে যে আমি আর চৌধুরী বাড়িতে যাব না, সেই দিনই তোমার কথা মেনে নিতাম, তাহলে ওই ছেলেটার ওপর তুমি আবার দুর্বল হতে না, আর তোমাকে চৌধুরী বাড়িতে যেতে হবে না। আমি যাব, 1000 বার যাব, আমার নীরের কাছে যাব। তোমার নীর? এমনভাবে বলছো যে তুমি নীরকে ভালোবাসো। তুমি যেমন তেমন। নীর কি তোমাকে ভালোবাসে? কি হলো বলো? সত্যিই তো, নীর কি আমাকে ভালোবাসে? নীর তোমাকে ভালোবাসে না। খাবার রেখে গেলাম, খেয়ে নিও। মেঘ চলে গেল। ঠিকই তো বলেছে ভাইয়া, নীর তো আমাকে ভালোবাসে না। উনি তো কোন না কোন মোহনা কি তাকে ভালোবাসেন। বাসুক, তাতে আমার বাপের কি? হ্যাঁ, আমি তো ওনাকেই ভালোবাসি। কিন্তু একতরফা ভালোবাসা দিয়ে কি সারা জীবন কাটানো যায়? কেন যেন মনে হচ্ছে যে উনি আমাকে ভালোবাসেন, আমার সব উইশ পূরণ করেছেন। সেই দিন তো আমাকে আই লাভ ইউ বলেছেন। তবে কিন্তু যদি উনি আমাকে সত্যি আজও ভালোবেসে থাকেন, তবে কেন বিয়ের প্রথম রাতে অমন ব্যবহার করলেন? মোহ পাখির কথাই বা কেন বলেছিল? উনি তো কখনোই আমাকে মোহ ডাকেন না। তবে আর সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকে? উফ, কিছু ভাবতে পারছি না। 2 দিন পর আজ বিকেলে খানেরা ব্যাংকক যাবে। তখন মেঘের ফোনে একটা কল এলো। হ্যালো, ওয়েট, সত্যি সত্যি বলছো আমার অধরা? এবার তো তবে ওই নীরের খবর আছে। সত্যি সত্যি এবার অনেক রাগ করব। 2 সপ্তাহ পর চৌধুরী বাড়িতে একটা কুরিয়ার এলো নীরের নামে। নীরের তো এখন দেবদাস অবস্থা, যেন সরাসরি শাহরুখ খানের কাছ থেকে ট্রেনিং নিয়েছে। তার উপর কুরিয়ারের ভেতরের কাগজ পড়ে তো লাশে পরিণত হলো, কারণ কুরিয়ারে একটা খাম এসেছে যার ভেতরে একটা পেপার আছে। পেপারটা খুললো, আর খুলেই তার উপরে ভীষণ বড় করে লেখা ডিভোর্স পেপার, আর নিচে ছোট করে মেরিন বন্যা নীর খানের সিগনেচার, যার পাশে ছোট করে লেখা হেট ইউ। যা দেখে নীরের পায়ের নিচের মাটি সরে গেল, হাত থেকে কাগজটা পড়ে গেল। তাই আর মাঝের লেখাগুলো পড়া হলো না। নীরের চোখ দিয়ে কেবল পানি পড়তে লাগলো। 2-3 অশ্রু বিসর্জন দিয়ে নিজেকে সামলে নিল। এরপর মেরিনকে খোঁজার মিশনে নেমে পড়ল, কাকতালীয়ভাবে খুব সহজেই পেয়ে। অথচ এতদিন ধরে চিরুনি তল্লাশি করেও মেরিনকে পায়নি। 2 দিন পর রাতে মেরিন মনের সুখে বারান্দায় দাঁড়িয়ে আকাশে তারা গুনছে।
তখন কোথায় থেকে হঠাৎ 4 জন এসে মেরিনকে তুলে নিয়ে যেতে লাগলো। হাত পা মুখ চোখ সব বাঁধা। কেন যেন মনে হচ্ছে এরা সব ডার্ক চকলেটের সেই বিশ্ব বখাটে 4 বন্ধু। মেরিনকে একটা খুব সুন্দর ডুপ্লেক্স বাড়িতে নিয়ে যাওয়া হলো, বসানো হলো। এরপর নীর এসে মেরিনের মুখের বাঁধনটা খুললো, এরপর চোখের বাঁধন। এত জোরে কেউ চোখটা বাঁধে? মেরিন তাকিয়ে দেখলো যে নীর বাঘের মতো তাকিয়ে আছে, যা দেখে মেরিনের কলিজা শুকিয়ে গেল। ডাইভোর্স করা জামাই আপনি? ঠিকই ধরেছি যে ওই 4 জন আপনার বিশ্ব বখাটে 4 বন্ধু। আমার হাত 2টা খুলে দিন না। আচ্ছা ডাইভোর্স হওয়া জামাই, আপনি এত রাতে এখানে তুলে আনলেন কেন? বিয়ের সাক্ষী বানাবেন বো? আর বলতে পারলো না, নীর ঠাস করে একটা থাপ্পড় মারলো। আম্মু গো! নীর মেরিনের মুখের সামনে সেই ডিভোর্স পেপারটা ধরে বলল, এটা কি? এটাও জানেন না? বলতে বলেছি। এটা একটা পেপার। কিসের পেপার? ডাইভোর্স পেপার। এ কি আপনি সিগনেচার করেননি? এটা ঠিক না কিন্তু, এখনই নীর মেরিনের গাল চেপে ধরলো। তোর সাহস কি করে হয় ডিভোর্স পেপারে সাইন করার? বল বল। অমল মুখ সারবো না তোর মুখ। খুব শখ না তোর ডিভোর্সের? তোর ডিভোর্সের শখ মেটাচ্ছি, এটাতে সাইন করব, তোকে ডিভোর্স দেবো, এরপরে এখনই তোর সাথে নাজায়েজ সম্পর্ক করবো, দেন কাল সকালে বিয়ে করব। বলেই নীর মেরিনের গাল ছেড়ে ডিভোর্স পেপারে সাইন করলো। এই কারণেই বলে কোনো পেপার না পড়ে সাইন করা ঠিক না। শাট আপ। নীর মেরিনের হাত পায়ের বাঁধন খুলতে লাগলো। আমি তো আপনার এককালীন বউ, তাই আপনাকে সাজেস্ট করছি একটা বার পেপারটা পড়ে তো নিন। নীর মেরিনের কথা না শুনে সব বাঁধন খুলে মেরিনের ওড়না একটানে খুলে মেরিনকে কোলে তুলে নিল। কিন্তু মেরিনের ঘ্যানর ঘ্যানর তো আছেই, তাই বাধ্য হয়ে নীর কাগজটা হাতে নিল পড়ার জন্য। আর পড়ে তো শকড, কারণ এর ভেতরে 100 ভাষায় আই লাভ ইউ লেখা বাংলা অক্ষরে, যা পড়ে নীরের অজ্ঞান হওয়ার উপক্রম। খুশিতে চোখে পানি গড়িয়ে পড়ল। মেরিনের দিকে ঘুরল, দেখলো মেরিন হাসছে। নীরের চোখের পানিগুলো মেরিন শুষে নিল। জানি তো কেন কাঁদছেন, আমাকে ডাইভোর্স দিয়ে ওই মোহ পাখিকে বিয়ে করতে আর বলতে পারলো না। নীর মেরিনকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মেরিনও কাঁদতে লাগলো। একটু পর নীর মেরিনকে বুক থেকে সরিয়ে ঠাস করে আরেকটা থাপ্পড় মারলো। আরে এখন মারলেন কেন? বেশ করেছি। আমাকে এত কাঁদালে কেন? যদি আমি নিজেকে কিছু করে ফেলতাম, যদি মেরিন নীরের মুখে হাত রাখলো। আমি কি কোনো কাপুরুষকে বিয়ে করেছি যে সে ওই উল্টো পাল্টা করবে? ভালোবাসি তোকে, বড় বেশি ভালোবাসি রে। আমিও বড় বেশি ভালোবাসি। নীর মেরিনকে আবার বুকে জড়িয়ে নিল। কিছুক্ষণ পর, এই ড্রামা করার মানে কি? মানেটা হলো আপনি মানে আপনি ড্রামা পছন্দ করেন। যেমন যেমন ক্লোজ আপের অ্যাড দেওয়া বন্ধ করুন। কি করছিস সেটা বলবে তো? হুম না বলাই ভালো। আজকে রাজারে কথা বলার দরকার নেই, এর থেকে ভালো তোমাকে ভালোবাসি। বলেই নীর মেরিনকে কোলে তুলে রুমে নিয়ে গেল। মেরিন তো অবাক, কারণ রুমটা সেই ওদের বাসর ঘরের মতো সাজানো। এত রিয়্যাক্ট করার কিছু নেই। নাজায়েজ সম্পর্ক করার ইচ্ছা থাকলেও এটা তো আমাদের ফার্স্ট নাইটই হতো। মেরিন লজ্জায় লাল হয়ে গেল। ওরা রোম্যান্স করুক, আমি ততক্ষণে সবটা ক্লিয়ার করি। 5 বছর আগে যখন মেরিন নীরকে ছেড়ে এসেছিল, তখন নীর প্রায় পাগল হয়ে পড়েছিল। মেরিনকে খোঁজা শুরু করেছিল। ইয়া কিছুই বলেনি, কারণ ইয়ার চোখেও নীরই দোষী ছিল। ইয়া মেরিনকে এতটাই ভালোবাসে যে ও মেরিনের জন্য ইমানের সাথে ব্রেকআপ করেছিল। কোনোভাবে নীর জানতে পারে যে মেরিন বাংলাদেশে গেছে। নীর ছুটে দেশে চলে আসে, কিন্তু কোনোভাবেই মেরিনের সামনে আসতে পারে না। মেরিন পড়ালেখায় মনোনিবেশ করেছিল, তাই নীর অন্য কিছু ঠিক করলো। ও ঠিক করলো যে ও মেরিনের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হলে ওর সামনে যাবে। নীল লন্ডনে ফিরল, ওখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পার্মানেন্টলি দেশে ফিরে। 5 বছর নীল রোজ মেরিনকে দেখেছে।
মেরিনের দুষ্টুমি দেখেছে, পাগলামি দেখেছে, কিন্তু এসবের আড়ালে মেরিনের মনের কষ্টটাও অনুভব করেছে। মেরিনের কষ্টে নীর 1000 গুণ বেশি কষ্ট পেয়েছে। যেদিন মেরিনের চোখে বেশি কষ্ট দেখত সেদিন রাতে নীর মেরিনদের বাসায় চুপি চুপি গিয়ে মেরিনকে বুকে জড়িয়ে ঘুমিয়েছে। মেরিনের মুখে হাসি ফুটিয়েছে। দেখতে দেখতে মেরিন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। কিন্তু পাড়া প্রতিবেশীদের এদিকে নীর আর ওদিকে মেরিনের বিয়ে নিয়ে মাথা ব্যথা উঠলো। তখন নীর একটা প্ল্যান বানালো। তোর ভাইয়া, বলো। তুমি কি আমাকে ছোট ভাই ভাবো? ভাবার কি আছে, তুমি তো আমার ভাই। তাহলে আমার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ? আমার বিয়ের ঘটকালি। মানে? খুব সহজ। কবির ফয়সাল খানের একমাত্র মেয়ে মেরিন বর্ণা খানের সাথে আমার বিয়ের ঘটকালি। লাভ কেস? তাহলে এভাবে? সে এক লম্বা কাহিনী, অন্য একদিন বলবো। ওকে। ভোর নিহালের মাথায় নীরের জন্য মেরিনের কথাটা ঢোকায়। বাকি সব তো নিহালি করেছে। বিয়ের পর তো রোজ নীর মেরিনকে দেখে আহত নিহত হয়েছে, কোনো রকমে নিজেকে সামলেছে। মেঘ সেদিন যখন জানতে পারলো নীরই ডার্ক চকলেট, সেদিন সত্যি রাগ করেছিল, তাই মেরিনকে নিয়ে গিয়েছিল। কিন্তু পরদিন যখন নীরের সত্যিটা জানতে পারলো তখন মেঘ মনে মনে অনেক খুশি হলো। তবুও দুই পাগলকে একটু সাহায্য করার জন্য মেঘ নাটকটা করলো। আরও একটা কারণ আছে, যেন মেরিন বুঝতে পারে যে নীর ওকে কতটা ভালোবাসে। আর যখন অধরা সত্যিটা জানতে পারলো তখন খুশি হয়ে গেল। সকালে নীর মেরিনকে খাইয়ে দিচ্ছে। তুমি বড্ড সেলফিশ। তাতে আমার বাপের কি? তোমার বাপের কিছু না, বাট আমার তো অনেক কিছু। যেমন? যেমন আমি তোমাকে খাইয়ে দিচ্ছি আর তুমি। তো কি করব? আপনাকে খাওয়াতে গেলে আপনি পারলে আমার হাতটাই খেয়ে ফেলেন। তখনই কলিং বেল বাজলো। এই রে, এখান থেকে এক পাও নড়বে না। কেন? কারণ আমার মনে হচ্ছে তোমার জল্লাদ ভাইয়া আসছে। খবরদার, আমার ভাইকে জল্লাদ বলবেন না। শাট আপ। নীর গিয়ে দেখলো মেঘ দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে মেঘকে নীরের সাক্ষাৎ জম মনে হচ্ছে। আমার বোন কোথায়? আমি কিভাবে জানবো? ভাইয়া আমি এখানে। মিষ্টি বাচ্চা। মেরিন দৌড়ে এসে মেঘকে জড়িয়ে ধরলো। বউ পেয়েছি কপাল গুনে, এমন বউ পাওয়ার থেকে একটা গাধা পাওয়া অনেক ভালো। মিষ্টি বাচ্চা, তুমি ঠিক আছো তো? জানো ভাইয়া, কালকে রাতে না ওনার সেই বিশ্ব বখাতে 4 বন্ধু আমাকে তুলে নিয়ে এসেছে। ওলেলে, কাঁদে না শোনা আমার। আর নীর, তোমার সাহস দেখে আমি জাস্ট অবাক হচ্ছি। তোমাকে বলেছি না মিষ্টি বাচ্চা থেকে দূরে থাকতে, আর যেন ভুল করেও তোমাকে আমার বোনের ত্রিসীমানায় না দেখি। চলো মিষ্টি কলিজা। হ্যাঁ চলো। মেরিন মহা আনন্দে মেঘের সাথে যাচ্ছে। নীর ওদের পথ আগলে দাঁড়ালো। দাঁড়াও ভাইয়া, আমার মেরিনকে, আমার মোহ পাখিকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না, এমনকি তুমিও না। ওহ রিয়েলি? নীর একটানে মেরিনকে মেঘের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, ইয়েস রিয়েলি, তুমি মেঘ হতে পারো, তবে মনে রেখো আমিও বর্ষণ। বর্ষা কেবল বর্ষণেরই, তাই বন্যাকে বর্ষণ থেকে আলাদা করার শক্তি আল্লাহ ছাড়া কারো নেই। এখনই দেখা যাবে। বোনকে বর্ষণ থেকে নাই বা আলাদা করতে পারলাম, কিন্তু বর্ষণকে তো বোন থেকে আলাদা করতেই পারি। বলেই মেঘ গান বের করে আমার কপালে ঠেকালো। এখন তো আলাদা হতেই হবে। ভাইয়া শুটটা আমি করি। নিশানা ভুল হলে কিন্তু হবে না। আহারে বেচারা। বলেই মেরিন ট্রিগার প্রেস করলো, কিন্তু তার ভেতর থেকে বুলেট না গোলাপ বের হলো। মেরিন গোলাপটা হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, আই লাভ ইউ মাই ডার্ক চকলেট। কি হলো, এত ব্লাশিং এর কি আছে? আমি কতক্ষণ বসে থাকবো এভাবে? নিজেকে কি স্টার প্লাসের কোনো নতুন বউ মনে করেছেন যে এত ব্লাশ করছেন? তাড়াতাড়ি ফুলটা নিয়ে আমাকে উদ্ধার করুন, আমার হাঁটু ব্যথা হয়ে গেল। আমি হেসে দিলাম, কারণ এগুলো সব মেরিনকে দিয়েই সম্ভব। বেশ হয়েছে, থাকো এভাবে। যদি বসে থেকে থেকে আমার পা ব্যথা হয়ে যায় না তবে।
আমি কোলে নিয়ে ঘুরবো। সবাই হেসে দিল। আমি মেরিনের হাতের ফুল নিয়ে বললাম আই লাভ ইউ টু, আর সবাই হাততালি দিল। সরি, আসলে দেখিনি, ওভার রিঅ্যাক্ট করে ফেলেছিলাম। কিন্তু কি করতাম বলো, মিষ্টি বাচ্চা যে আমার কলিজার টুকরা। কিন্তু যখন বুঝতে পারলাম যে মিষ্টি বাচ্চা তো আমার কলিজার টুকরা মাত্র, কিন্তু মেরিন যে নীরকে সম্পূর্ণ কলিজাটাই, আমি এমন কাউকেই তো চেয়েছিলাম আমার মিষ্টি বাচ্চার জন্য। আমিও তো এই কারণেই ধরে নীলের সাথে বিয়েটা দিলাম বলেই বাবা আর আমি হাই ফাইভ দিলাম। বাবা, তুমি জানতে? তা নয়তো কি ভুলেছে না মেরিন, আমি তোমাদের বাবা। ড্রাক চকলেট কেক তো আমি সেদিন দেখেছি, যেদিন সে আমার মেয়েকে দেখে চন্দন মেরে গানটা গেয়েছিল। 6 মাস পর আমার দাদু ভাই আর দিদার 55তম ম্যারেজ অ্যানিভার্সারি বড়ভাবেই প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রাম চলাকালীন হঠাৎ অধরা মাথা ঘুরে পড়ে গেল। অধরা? ডক্টর চেক আপ করছে। মেরিন ফিস ফিস করে আমাকে বলল, শোনো না ডার্ক চকলেট, কি ভাবি সত্যি সত্যি কিছু হয়ে যায়নি তো? হোয়াট রাবিশ? না, আমি মুভিতে দেখেছি যে মিথ্যাটা সত্যি হয়ে যায়। শাট আপ, জাস্ট শাট ইওর মাউথ আপ। ডক্টর বের হলো। আমার অধরা? কংগ্রেচুলেশন মিস্টার মেক, আপনি বাবা হতে চলেছেন। সত্যি? মেক ডক্টরকে কোলে তুলে ঘুরতে লাগলো। মেরিন তো খুশিতে লাফাতে লাগলো। আমি ফুপি হব, আমি ফুপি হব, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। পরদিন সকালে, কি গো সতীন, আমরা কবে রাজকন্যা বা রাজপুত্র পাবো? রাজকন্যা, রাজপুত্র? কিন্তু দিদা, এই রাজা রানী প্রথা না বাতিল? তবে লন্ডনে তো আছে, জাপানেও আছে। কিন্তু দিদা, রাজকন্যা রাজপুত্র দিয়ে কি করবে? মাটি চাপা দেবে, এরপর ওদের গাছ হবে, দেন সেই গাছ থেকে একের পর এক রাজকন্যা রাজপুত্র পাওয়া যাবে। সত্যি? ইডিয়েট। 2 দিন পর রাতে আমি কোর্ট থেকে ফিরলাম। বুঝতে পারলাম যে মেরিনের মনটা খারাপ। আমি বারান্দায় চাঁদের আলোতে মেরিনকে কোলে নিয়ে বসলাম। আমার বউটার মন খারাপ কেন? আমি না আজকে টিভি দেখছিলাম। টিভি দেখে মন খারাপ? দেখো না ডার্ক চকলেট, টিভিতে মা হওয়াটা নিয়ে একটা প্রোগ্রাম চলছিল। তো ওটাতে বললো যে প্রেগনেন্সির টাইমে নাকি মেয়েদের মা বাবার স্নেহ এবং সান্নিধ্যের অনেক দরকার হয়, স্পেশালি মায়ের। তা না হলে নাকি প্রেগনেন্ট লেডি এর মুড অফ থাকে, আর যেটা ব্যাড এফেক্ট বাবুর ওপর পড়ে। তো কি হুঁ তো করছেন শুনি, যত সব। দেখি ছাড়েন। ছাড়বো কেন? আমার যে একটা বাবু চাই, একটা ছোট্ট মেরিন চাই, যে আমার বাবুর আনমু। সেদিন তো খুব বলেছিলে। মেরিন লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেল। 3 দিন পর আজকে অধরার জন্মদিন। মেরিন নিজের হাতে কেক বানিয়েছে। অধরা, তুমি আমাদের সবাইকে শ্রেষ্ঠ গিফট দিয়ে চলেছ, তো আমাদেরও তো অধিকার আছে তোমাকে রিটার্ন গিফট দেওয়ার। অধরা মুস্কি হেসে বলল, তাহলে ভাবি তুমি চোখ বন্ধ করো। কেন? সারপ্রাইজ গিফট আছে। এটা লিভ মেরিনের তরফ থেকে। কি? আগে চোখ বন্ধ করো। অধরা চোখ বন্ধ করলো। 1 মিনিটের মধ্যেই চির মিষ্টি সুরে শুনতে পেল, শুভ জন্মদিন বাচ্চাটা, হ্যাপি বার্থডে ডিয়ার। অধরা তাড়াতাড়ি চোখ মেলল, দেখলো ওর মা বাবা দাঁড়িয়ে আছে। খুশিতে ওর চোখে পানি চলে এলো, তবুও মুখ ঘুরে নিল। ওর বাবা অনেক ক্ষমা চাইলো। ভাবি, আমার জন্যই তো সব, তাহলে আমার জন্য ওনাদের ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমারও মিষ্টি বাচ্চা। অবশেষে অধরা ওদেরকে ক্ষমা করলো। অনেক মেলোড্রামা হলো। এরপর অধরার বার্থডে পালন হলো কিছুদিন পর। ও ডার্ক চকলেট, ও ডার্ক চকলেট। আমি ল্যাপটপে মুখ বুঝেই বললাম, কি? আমারও বাবু লাগবে। কি বলুন, কবে দিবেন? সময় আসুক। কিসের সময়? যেদিন আমার বউটা বাচ্চা থেকে বউ হবে সেদিন। মানে কি? মানে কি? আমি কোন দিক দিয়ে বাচ্চা? সব দিক দিয়ে। শাট আপ। আমার চাই মানে চাই চাই চাই, এক্ষুনি চাই। আরে কাঁদছো কেন? আমার জামাই আমাকে বাবু দেয় না। আমি ভালো মতোই জানি
যে মেয়ের এই ট্যাটা আর বন্ধ হবার না, তাই আমি ল্যাপটপ রেখে মেয়ের সাথে রোমান্স শুরু করলাম। কারণ এটা ছাড়া মেয়ের ট্যাটা জীবনেও থামবে না। সবাই হসপিটালে ওটির সামনে বসে আছে। আল্লাহ যেন টুইন্স হয়। আল্লাহ কিভাবে টুইন হবে? উফ, চুপ থাকুন তো। আল্লাহ যেন টুইন্স হয়। আরে টুইন যে হবে সেটা তো জানাই আছে। ও হ্যাঁ, তাই তো। আল্লাহ যেন একটা ছেলে একটা মেয়ে হয়। আল্লাহ যেন একটা ছেলে একটা মেয়ে হয়। আর শুনুন, আমারও টুইন্স বেবি লাগবে কিন্তু। হায় রে। তখন ডক্টর বেরিয়ে এলো। কংগ্রেচুলেশন, একটি ছেলে এবং একটি মেয়ে হয়েছে। মেয়ের খুশি আর দেখে কি পুপি হওয়াতে যত না খুশি, তার থেকে বেশি খুশি একটা ছেলে একটা মেয়ে হয়েছে বলে সবাই ভীষণ খুশি। ছেলের নাম রাখা হলো তিশান আর মেয়ের নাম তিশা। কিছুদিন পর মেরিন খান বাড়িতেই ছিল পুচকি দুটোর সাথে। অবশ্য আমিও ছিলাম। বাসায় ফেরার পরও মেরিন যখন মন চাইতো তখন চলে যেত তিশা তিশানকে দেখতে। কিছুদিন পর গভীর রাত আমি মেরিনকে নিয়ে একটা খুব বাজে স্বপ্ন দেখলাম, যা দেখে আমার ঘুমটাই ভেঙে গেল। দেখলাম মেরিন ওর বুকের উপর এলোমেলো হয়ে বাচ্চাদের মতো শুয়ে আছে। আমি একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। এরপর মেরিনের চোখে মুখে ঠোঁটে পাগলের মতো কিস করতে লাগলাম। এই স্বপ্ন যেন কিছুতেই সত্যি না হয় আল্লাহ। আমি আমার মোহ পাখিকে ছাড়া বাঁচতে পারবো না। সকল বিপদ আপদ যেন ওর কাছে আসার আগে আমি সেগুলোকে বুকে নিতে পারি। আমি থাকি আর না থাকি, ও যেন সুস্থ সালামত থাকে। স্বপ্নটা দেখে আমার মনে মেরিনকে হারানোর ভয় ঢুকে গেল। তাই পরদিন থেকে আমি সারাক্ষণ মেরিনকে চোখে চোখে রাখি। বাসার বাইরে 1000টা গার্ড রেখে দিলাম। খুব বেশি প্রয়োজন ছাড়া মেরিনকে বাইরে যেতে দেই না। আর যেতে দিলেও নিজের সাথে করে নিয়ে আসি। আচ্ছা, আপনার কাহিনী কি বলুন তো? কিসের কাহিনী? কয়দিন ধরে এমন আজব ব্যবহার করছেন কেন? আমাকে এত চোখে চোখে রাখার কারণ? আমার ইচ্ছা। আরে রাখেন আপনার ইচ্ছা। আমার নিজেকে একটা কয়েদি মনে হচ্ছে। আমার এভাবে ভালো লাগে না। না লাগলেও কিছু করার নেই। পরদিন কিছু তো একটা ঘাপলা আছে। এমন করার কারণ কি? এক কাজ করি, গার্ডগুলোকে ফাঁকি দেওয়ার জন্য গেট আপ নেই, তারপর বের হই। আমাকে আটকে রাখা। এদিকে নীর সিসিটিভি ক্যামেরাতে সব দেখছে। ও তো মেরিনকে বিয়ে করার আগের দিনই ওর ঘরে সিসি ক্যামেরা রেখেছিল। আল্লাহই জানে এখন আবার কি করবে। মেরিন মুখে কালি টালি মেখে বিদঘুটে শ্বাস দিয়ে মেইন গেটের কাছে গেল, যেখানে গার্ডরা দাঁড়ানো। এই যে ভাই সাহাব, আমাকে একটু বাহিরে যাবার দিও তো দেখি। যাও। কণ্ঠ এমন কেন? চোখটা তুলে দেখো। মেরিন তাকে দেখলো আমি দাঁড়িয়ে আছি। মেরিন আবালের মতো একটা হাসি দিল। আমি মেরিনকে কোলে করে বাড়ির ভেতরে নিয়ে গেলাম। মেরিন রোজ কিছু না কিছু করে বাড়ি থেকে বের হওয়ার জন্য, কিন্তু পারে না। কিছুদিন পর অনেক জেদ করে মেরিন খান বাড়িতে গেছে। আমিও গিয়েছিলাম, কিন্তু ওর অফিস থেকে একটা জরুরি ফোন এসে পড়ায় আমি একটু যেতে হলো। আমিও গেলে 10 মিনিট পর পর মেরিনকে ফোন করছি, কিন্তু একবার ফোন দিলাম তখন মেরিনের ফোন বন্ধ পেলাম। তাই ল্যান্ডলাইনে ফোন করলাম। এরপর মার সাথে মোবাইলে ফোন করলাম। দ্বিতীয়বার ফোন করার পর মা ফোন ধরলো। প্রচন্ড শব্দ আসছে। আম্মু, মেরিন কোথায়? জবাবে আমি যা শুনতে পেলাম তা সত্যি ভয়ঙ্কর। ও শুনলো হসপিটালে যাচ্ছে, সুইসাইড অ্যাটেম্প করেছে। কথা শুনেই আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। আমি হাঁটু ভেঙে বসে পড়লাম। মেরিন, আমি সবকিছু ফেলে বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে। না, এমন হতে পারে না। ও কেন এমন করলো? ওকে জানেন আমি মরে যাবো ওকে ছাড়া। তবুও কিছুদিন যাবত ডমিনেট করেছি বলে হসপিটালে আমি পাগলের মতো দৌড়ে ঢুকলাম। দেখলাম সবাই দাঁড়িয়ে আছে। মেহরিন, মেঘ হাত দিয়ে ইশারা করতেই আমি 1 সেকেন্ডও দেরি না করে ভেতরে ঢুকলাম। দেখলাম মেরিন শুয়ে আছে, হাতে ক্যানোলা। মেরিন তাকে দেখে আমি। মেরিন উঠে বসলো, চোখে মুখে ভয় স্পষ্ট। আমি দৌড়ে গিয়ে মেরিনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। উনি এমন বিরহ প্রেমিকের মতো কাঁদছেন কেন? কি হয়েছে? এতটুকুর জন্য এত রিয়েক্ট করার কি আছে? না বাবা, থাক, জিজ্ঞেস করবো না। করলে কপালে দুঃখ আছে। এমনটা করার আগে তুই একবার আমার কথা ভাবলি না আমি কি নিয়ে বাঁচবো? তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি নিয়ে? এতটুকু রক্ত গেলে কেউ মরে না, তাহলে ও তো। আর বলতে পারলো না, কারণ আমি ঠাস করে একটা থাপ্পড় মারলাম। এতটুকু রক্ত তুমি সুইসাইড করতে গেলে কোন সাহসে? হ্যাঁ বলো, ফাজিল মেয়ে। হ্যাঁ, ভাইয়া আমাকে ডার্ক চকলেট মারলো, তাও কোনো কারণ ছাড়া। ওই চুপ, আবার থাপ্পড় মারবো। সুইসাইড অ্যাটেম্প করছে, আবার বলে কোনো কারণ ছাড়া। হ্যাঁ, আমি কখন সুইসাইড অ্যাটেম্প করলাম?
আম্মু, আমার ডার্ক চকলেটের মাথা খারাপ হয়ে গেছে। আমি আরেক গালে আরেকটা থাপ্পড় মারলাম। আরেকবার ভ্যাভ্যা করলে আরেকটা লাগাবো। কিন্তু ঠোঁট উল্টিয়ে ঠিকই কাঁদতে লাগলো। ভীষণ কিউট লাগছে। আমি মুচকি হেসে মেনকে বুকে জড়ে নিলাম। কেন বোঝো না যে তুমি আমার দুনিয়া? কেন সুইসাইড অ্যাটেম্প্ট করলা? মেরিন কাঁদতে কাঁদতে হিসকি তুলে ফেলেছে। আমি সুসাইড অ্যাটেম্প্ট করিনি। আবার মিথ্যা? আমি সত্যি বলছি। আমি মেনকে বুক থেকে উঠালাম, মেনের গালে হাত রাখলাম, এরপর চোখে চুমু দিলাম। বললাম, তুমি করনি তো কে করছে? মেরিন বাম হাত দিয়ে ইশারা করলো। আমি মেরিনের হাত বরাবর তাকালাম, দেখলাম যে পাশে আরো একটা বেড, যেটাতে ইয়া শুয়ে আছে। ওর চোখ বন্ধ, মানে অজ্ঞান। এরপর সব দিক খেয়াল করে দেখলাম যে মেরিন ইয়াকে রক্ত দিচ্ছে। আমি অজ্ঞান। আসলে ঘটনাটা হলো এই যে, আমি মেনের ব্রেকআপের পরে যে ইয়া ইমানের সাথে ব্রেকআপ করেছিল সেটা আগেই বলেছি। তো এখন মেনের বিয়ের কিছুদিন আগে ইয়ার এঙ্গেজমেন্ট হয়েছিল। 5টা বছর ইয়া বহু কষ্টে ইমানকে ফুলেছিল, কিন্তু মেনের বিয়েতে আবার ইমানকে দেখে ইয়ার দিন দুনিয়া ঘুরে গেছে। ওর বাবাকে বিয়ে এঙ্গেজমেন্ট ভাঙার কথা বলতে পারছিল না, কারণ এঙ্গেজমেন্টের আগে ওর বাবা অনেকবার জিজ্ঞেস করেছিল যে ও কাউকে ভালোবাসে কিনা। তখন ইয়া না করেছিল, কিন্তু ইমানকে দেখে যে ভালোবাসার আটকে রাখতে পারেনি। ওর অবস্থা এমন যে ইমানকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে পারবে না, আবার সবকিছু ছেড়ে ইমানের কাছেও চলে আসতে পারবে না। এতে ওর বাবার সম্মান মাটির সাথে মিশে যাবে। যে বাবা ওর ভালোর জন্য দ্বিতীয় বিয়ে করেনি, সে বাবাকে কষ্ট দেওয়া ওর সম্ভব না। সেই সাথে ইমান ও ইয়াকে রাগ দেখিয়ে বিয়ের জন্য রাজি হয়েছে খালাতো বোনকে। মেনের বার্থডেতে ইমান ওর ফাইন্যান্সকে নিয়ে এসেছিল, যা দেখে ইয়া মেনে নিতে পারেনি। নানা চাপে পড়ে বাধ্য হয়ে ইয়া সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। সেটার খবর শুনে মেয়েরা দৌড়ে হসপিটালে আসছিল। আমি যখন মাকে ফোন করলাম, তখন গাড়িটা যে জায়গায় ছিল সেখানে অনেক মাইকিং টাইকিং হচ্ছিল, যার জন্য আমি ভুলে শুনেছি। অ্যাকচুয়ালি মা বলেছিল মেন হসপিটালে যাচ্ছে, ইয়া সুইসাইড অ্যাটেম্প্ট করছে। এই ইয়া ওয়ার্ডটাই আমি শুনতে পাইনি 2 দিন পর রাতে। আচ্ছা ডার্ক চকলেট, একটা কথা বলুন না। কি? ইভান ভাইয়া আর ইয়ার ব্রেকআপ কেন হয়েছিল? ইয়া কেন ইভান ভাইয়াকে ছেড়ে এসেছিল? শুনলে কষ্ট পাবে না তো? তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য। মানে? আমি সবটা বললাম। ইয়া আমাকে এতটা ভালোবাসে? আমার নিজের বোন থাকলেও সেও হয়তো আমাকে এত ভালোবাসতে পারতো না। ওর জায়গায় আমি থাকলেও হয়তো এমন করতাম না। হয়তো এদেরই নাম বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, ইয়া সুইসাইড অ্যাটেম্প্ট কেন করলো? মেন বলল। আল্লাহ গো, এত ঘাপলা, এত প্যাস। হ্যাঁ। হাসির কিছু বলেছি? হাসো হাসো, প্ল্যান তো তোমাকে বানাতে হবে না, সেটা তো আমাকেই করতে হবে। কিসের প্ল্যান? ইয়া ইমানকে মিলানোর প্ল্যান। আজব নসিব আমার, 6-7 বছর ধরে প্ল্যানই বানাচ্ছি। প্রথমে নিজের ভালোবাসাকে প্রপোজ করার প্ল্যান, নিজের জিয়ে ব্রোস 2বার হলো ব্রেকআপ করতো, সেটাকে ঠিকঠাক করার প্ল্যান, নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য প্ল্যান, নিজের বিয়ে করার প্ল্যান, বউয়ের মনে নিজের নামে সন্দেহ ঢোকানোর প্ল্যান, বউকে তার পছন্দের জায়গায় হানিমুনে নেওয়ার প্ল্যান, ভাইয়া ভাবির প্যাচআপ প্লাস বিয়ের প্ল্যান, এখন আবার ইয়া ইমানের বিয়ের প্ল্যান। আমার নিজেকে প্ল্যান গুরু মনে হচ্ছে। মেরিন আমার গলা জড়িয়ে ধরে বলল, প্ল্যান গুরু কিনা জানি না, তবে লাভ গুরু বলা যায়। আমি মেরিনের নাক টেনে বললাম, তাই বুঝি? তবে আমার মনে হয় না ইমান ভাইয়া আর ইয়ার বিষয়ে কোনো ভয়ানক প্ল্যান বানানোর দরকার নেই। আঙ্কেল, মানে ইয়ার বাবা ভীষণ ভালো আর পোলাই, ইয়াকে অনেক আদর করে, তাই আঙ্কেলকে বুঝিয়ে বললেই হবে। আমি কালকেই বাবাকে বলতে বলবো। বাবা কেন বলবে? ছেলেটা কি বাবা নাকি? মানে? আরে বাবা বলবে কেন, বলবে আঙ্কেল, মানে ইমানের বাবা। ও কিনো? আর কোনো কথা না, আমাকে আমার কাজটা করতে দাও। বলেই মেরিনের নিজের সাথে মিশিয়ে সেই বিখ্যাত টিলটাতে কিস করতে লাগলাম। ইয়া ইমানের এঙ্গেজমেন্টের দিন, মানে রাত। ইয়াকে মেয়ের নিজের হাতে সাজিয়ে দিচ্ছে, আর ইমানকে আমি। দুজনকেই নীল পরানো হচ্ছে, অথচ ওরা দুজনের কেউই জানে না যে ওদের এঙ্গেজমেন্ট ওদের সাথে। ইমান জানে যে ওর খালাতো বোনের সাথে ওর এঙ্গেজমেন্ট, আর ইয়া জানে আজকে ওর কাবিন। কিরে মামা, আজকে তোমার পান চিনি, কিন্তু মুখ এমন কইরা রাখছো যেন তোমারে কেউ বইগঙ্গায় চুবাতে নিয়ে যাচ্ছে। তুই চুপ থাকবি? ওই কথা কম বলতো, রেডি করতে দে। এই কারণে তো বলি, নীরে দেখলেই মাইয়ারা কিল্লাই এত
ক্যারাস খায়, এত সাজিয়ে গুছিয়ে বের হয়, মাইয়ারা তো আহত নিহত হয়। এখন তুই নিহত না হতে চাইলে চুপ থাক। ওই স্ট্রবেরি ক্ষীর আমাদের এঙ্গেজমেন্টে তো আমাদের এমনি সাজাসনি। খবরদার, যদি আরেকবার স্ট্রবেরি ক্ষীর ডেকেছিস ওই নামে আমাকে কেবল আমার বউ ডাকবে। ওরে আমার বউ আলারে। নীর, মেঘ সাংঘাতিক রেগেছে আর অধরা ওকে মাথা ঠান্ডা করতে বলছে। ওই সবাই চুপ। ইমান কাকু যে পাঠার বলি থুকু বলির পাঠা হতে যাচ্ছে সে কিছু বলতে চায়, বলুন প্লিজ। নীর, এরে সরতে বল। ওকে, এই আমি চুপ। দেখ না, আমি বিয়েতে রাজি হয়েছি জেনেই ইয়া সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। আর যদি এনগেজমেন্টের কথা শুনে তাহলে কি করবে? আমার বাপের মাথা করবে। যে মেয়ে তোকে ভুলে এঙ্গেজমেন্ট করেছে তুই তার কথা ভাবছিস? আমার মনে হয় ইয়া কখনো তোকে ভালোই বাসেনি। নীর, ওদিকে তুই এমন ভাবে কান্না করছিস যেন তোর বিয়ে কোনো চিড়িয়াখানার পেতনির সাথে বিয়ে হচ্ছে, যে তোকে হানিমুনে নিয়ে যাবে সূর্যের দেশে। ওই থাম তো, সাজাতে দে আমাকে। সব কান্না এখন কাঁদলে বিদায়ের সময় কি কাঁদবি? তখন না কাঁদলে মানুষ কি বলবে বলতো? কি আর বলবে? বলবে ডিজিটাল বউ। তবে আফসোস, আমি ডিজিটাল বউয়ের টাইটেলটা পাইনি। ভীষণ কান্না আসছিল। আহারে বেচারি আমি। 3 ঘন্টা পর ইয়া ইমান যখন জানতে পারলো যে ওদের এঙ্গেজমেন্ট, তখন খুশিতে দুজন দুজনকে জড়ে ধরে কাঁদতে লাগলো। এঙ্গেজমেন্টের কিছুদিন পর ওদের বিয়ে হলো। আর কি লিখবো, ইয়া ইমান, অধরা, মেঘ, আমি আর মেরিন মিল তো হয়েই গেল। এক কাজ করি, ওদের বেবি হওয়াটাও দেখাই। বেশ কিছুদিন পর আমি অফিস থেকে ফিরলাম, রুমে গেলাম আর গিয়ে অবাক হয়ে গেলাম, কারণ সারা ঘর কালারফুল মোমবাতি দিয়ে সাজানো, হালকা পাতলা ফুলও আছে, সেই সাথে ছোট্ট টেবিলের একটা ছোট্ট কেকও রাখা আছে। আমার মুখে হাসি ফুটে উঠলো। আমি এগিয়ে গেলাম, তখন পেছন থেকে মেন এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। বড় বেশি ভালোবাসি। আমি মেরিনের হাত জোড়া নিয়ে কিস করলাম। এরপর মেরিনের দিকে ঘুরলাম, আর ঘুরেই তো হা, কারণ মেরিন লাল রঙের একটা শাড়ি, অ্যাকচুয়ালি বেনারসি, অনেক সুন্দর লাগছে মেরিনকে। আমি ঘোর লাগা চোখে মেরিনকে দেখতে লাগলাম। মেরিন আমার চোখের পাতে হাত রেখে বলল, আপনি চোখ বন্ধ করে থাকুন, না হলে আমি আমার কথা বলতে পারবো না। আমি আবার মুচকে হাসলাম। বলতে হবে না। আমি চোখ থেকে মেরিনের হাত সরিয়ে মেরিনকে ঘুরিয়ে ওকে পেছন থেকে জড়ে ধরে ঘাড়ে মাথা রাখলাম। এরপর মেরিনের পেটে হাত রেখে বললাম, আমাদের জুনিয়র আসছে তাই তো? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমার যে বউ গত 2 বছরে ভুলেও আমাকে এমন সারপ্রাইজ বা গিফট কিছুই দেয়নি, সে এমন কিছু করলো কোনো কারণ ছাড়াই। আর কারণটা হলো তার টুইন বেবি চাই। এসব করার কারণ হলো যেন আমি খুশি হয়ে রোজ কিছু না কিছু জোর ফল নিয়ে আসি। কি চালাক গো আপনি। আমি মেরিনের ঘাড়ে কিস করে বললাম, থ্যাংক ইউ। ভাবতেও পারেনি বাবা হওয়ার খবরটাও এতটা আনন্দের। মেরিন একটা মিষ্টি হাসি দিল। পরদিন সবাই জানতে পারলো আর আনন্দের ঢল নামলো। আমি মেরিনের খেয়াল এমনভাবে রাখতে লাগলাম যেন মেরিন একটা নবজাতক শিশু। তবে মেরিনের প্রেগনেন্সি এর 8 থেকে 9 মাস আমার উপর ভূমিকম্প, সুনামি, শিডর, আইলা, ফনি, বুলবুল কি না কি যায়নি। মেরিনের অত্যাচারে আমি পাগল পেয়ার প্রায়, তবুও আমি কোনো বিরক্ত হইনি। মেরিনের টুইন ছেলে মেয়ে হলো নির্বন, নিরাম। বাবু হওয়ার পরও নিজের শান্তি নেই। রাতে ওদের খাওয়ানো, চেঞ্জ করানো, ঘুম পাড়ানো সব আমাকেই করতে হয়। একে মোট কথা 3টা বাচ্চাকে সামলাতে হয় 4 বছর পর। মামুনি, মামুনি, কি? দেখো নিলাম না আমার চকলেট তেতের বে। ভালো হয়েছে, তাতে আমার বাপের কি? না মামুনি, ভাইয়া মিথ্যা তো বলতে, আমি না ওই আমালটা খেতে। আরো ভালো। মামুনি, থপথমের মতো তুমি খেয়ে ফেলনি তো? একদম ধরে করলার জুস খাইয়ে দিব বাজে কথা বললে। আমার কি চকলেট নেই যে তোমাদেরটা খাবো? আমার বাবা, ভাইয়া আর জামাই কি চকলেট কেনার টাকা নেই যে আমি তোমাদেরটা খাবো? ধমক খেয়ে 2 ভাই বোন কানাকানি করতে লাগলো। মনে হয় মামুনি খেয়েছে। তখন আমি এলাম। বাচ্চারা দুজনেই পাপা পাপা করে আমার দিকে দৌড়ে গেল আর সব বলল, এই রে, এই স্ট্রবেরি ক্ষীর না আবার বাচ্চাদের সত্যিটা বলে দেয়। বাচ্চারা তোমাদের চকলেট কে খেয়ে ফেলছে জানো? তে আমি ইশারা দিয়ে বললাম, তোমাদের মামুনি, চলো মজা দেখাই। না আম্মু, ডার্ক চকলেট দূরে থাকুন।
দুই বাচ্চা আর আমি মিলে মেরিনকে সুরসুরি দিতে লাগলাম, আর মেরিন খিলখিল করে হাসতে লাগলো। এভাবেই আনন্দের সাথে আমার আর মেরিনের জীবন চলতে লাগলো।